গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আসসালাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? এই তো ভাই একটু দৌড়ে পড়েছে আর কি, আমাদের বাজেট সাবমিশন চলছে। তো ভাবলাম একটু ব্রেক নেই, আপনাদের সাথে একটু সময় কাটাই, দেন আবার হয়তো কাজ করবো। একটু কুইকলি শুরু করি আমরা, হ্যাঁ? যারা জয়েন করবে তারা করুক, আমরা শুরু করে দিই। স্ক্রিন শেয়ার দেই। আহ সেটা কোথায় পাই না কেন? ওকে, আজকে আমাদের যেটা প্ল্যান সেটা 13। তো 13 আমরা আসলে 13 যদি আমরা এসে যাই, ম্যানুয়ালে যাই, তাহলে হয়তো প্রথমে একটু ধাক্কা খাবো, কারণ ম্যানুয়ালে একটু কমপ্লেক্স করে লেখা জিনিসটা। তো আমরা ট্রাই করবো আজকে চ্যাপ্টার 13 ওপেন না করেই নিজেদের মতো করে বুঝবো আজকে। দেন আমরা চ্যাপ্টার 13 ওপেন করে দেখবেন যে সবাই তখন বুঝতে পারছেন, ইজি হয়ে যাবে আর কি, হোপফুলি। একটু আমরা খুলি। দেখতে পাচ্ছেন স্ক্রিন, না? আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? একজন একটু বললেন যে দেখতে পান। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি দেখা স্যার, যাইতেছে। দেখা যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্স করেন কেউ একজন, তাহলে সুবিধা হবে বুঝতে। আর যদি আমি ভিডিও অন করে রেখেছি, বাট ইন কেস যদি মনে হয় কোনো সময় যে আপনাদের সাউন্ড বোঝা যাচ্ছে না আমার কথা ঠিক মতো, নেটওয়ার্কের কারণে আমাকে বলবেন, ভিডিওটা অফ করে দিব। প্রথম ক্লাসে আমরা ট্রাই করেছিলাম অ্যাসুরেন্স সম্পর্কে একদম ফুল একটা ওভারভিউ নিতে, যে আসলে যাতে আপনাদের বুঝতে আর অসুবিধা না হয় চ্যাপ্টার বাই চ্যাপ্টার যখন আমরা যাব, বা হোল জিনিসটাকে আমরা একটু ট্রাই করেছিলাম বুঝতে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি করি আমরা। হোপফুলি এটা খুব ভালো মতো বুঝছেন, যত আমরা গল্পে গল্পে জিনিসটা বুঝছি হয়তো বলার কথা না। তো এই যে এত কিছু, বেসিক্যালি আমরা লাস্টে যেটা বলছিলাম যে এই গল্প থেকে আমরা বুঝতে পারছিলাম টোটাল অডিটে বেসিক্যালি দুটা কাজ হয় ব্রড লেভেলে। একটা হচ্ছে, মানে আমরা তো টেস্টিং করি, যেহেতু অডিটর টেস্টিং করি আমরা, দুটো টেস্টিং হয়, একটা কন্ট্রোল টেস্টিং আর সাবস্টেন্টিভ টেস্টিং। তো এগুলো আসলে কি আমরা ডিটেলস আলাপ করেছি গত ক্লাসে। কন্ট্রোল টেস্টিং নিয়ে আপনারা আরো ডিটেলস পাবেন চ্যাপ্টার 5, 6, 7, 8 এই চ্যাপ্টার গুলোতে, যেখানে ধরেন পার্সেস, রেভিনিউ, তারপরে এইচআর, এগুলোতে আসলে কিভাবে কি কি কন্ট্রোল থাকে, কিভাবে দেখতে হয়, এগুলো শিয়াপাই দেখাবে। আহ তো এই পার্টটা আপনারা অলরেডি জেনে যাবেন। আর ইনিশিয়াল সেট আপ বা অডিট কি, অ্যাসুরেন্স কি, আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি, এগুলো কিন্তু প্রথম চ্যাপ্টার গুলোতে আছে, যেগুলো আমরা ডিটেলস আলাপ করেছি লাস্ট ক্লাসে। জিনিসগুলো কি সেগুলো আমরা বুঝে ফেলছি। এখন ওই রেসপেক্টিভ চ্যাপ্টার গুলো যখন পড়বেন তখন ওইটা নিয়ে আরো ডিটেলস আপনারা জানবেন। তো এই কন্ট্রোল টেস্টিং এর পরে থাকে হচ্ছে সাবস্টেটিভ টেস্টিং। আসলে বেসিক্যালি আমরা করি সবসময়, মানে এই টেস্টিংটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে করলে হয় না করলে হয়, এটা আমরা করি হচ্ছে একটু ব্যালেন্স। মানে সাবস্টেটিভ টেস্টিংটা আমরা কতটুকু করবো এটা ডিপেন্ড করে কন্ট্রোল টেস্টিং আমরা করেছি কিনা এবং ইফেক্টিভ কিনা। তো এটা যদি কেউ নাও করতে চান, বিশেষ করে ছোট কোম্পানি গুলোতে এটা করতে হয় না বা থাকে না ওদের, তো আমরা নর্মালি একদম প্রথমেই হচ্ছে সাবস্টেটিভ টেস্টিং চলে যাই। এটা আমরা কম বেশি সবাই করি। 80%, 90% ক্ষেত্রে আমরা এটা করি না, বড় বড় কোম্পানি ছাড়া। তো এই সাবস্টেন্টিভ টেস্টিং কে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। মানে আমরা যেগুলো রিয়েলি আসলে অডিট করি সেটা দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে টেস্ট অফ ডিটেলস, যেটা আসলে মেইন অডিট, আমরা ভাউচিং করি, রিক্যালকুলেশন করি, এই যে যে জিনিসগুলো আমরা করি আমাদের অডিটে, এটাকে বলে টেস্ট অফ ডিটেলস। আর এর বাইরে একটা থাকে, এটাও আসবে চ্যাপ্টার 13 অথবা মনে হয় পরে কোন চ্যাপ্টারে আছে, সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর, যেটা আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে টেস্ট অফ ডিটেলস তো আপনি একদম ডিরেক্টলি ডকুমেন্ট দেখে দেখে ভেরিফাই করছেন, বা ডকুমেন্ট না দেখেও ইয়ার ওভার ইয়ার এর যে চেঞ্জটা আসছে কেন আসছে, বিভিন্ন ধরনের ভেরিয়েবল গুলো অ্যানালিসিস করলে আমরা কিন্তু সেটা বুঝতে পারি যে আসলে নাম্বারটা ঠিক আছে কিনা, কমফোর্ট পাই আর কি। যেমন এক্সাম্পল দিয়েছিলাম যে আমার 103 ডিগ্রি জ্বর, আমার গিরায় গিরায় ব্যথা করছে, এর মানে আমার চিকুনগুনিয়া বা করোনা, হোয়াট এভার দা সিমটমস আর। সো ওইগুলো যেমন দেখে আমরা ডক্টর বুঝতে পারি যে আমার কি হচ্ছে একটা পেশেন্টের, ঠিক তেমনি অডিটররাও
কিছু জিনিস অ্যানালাইসিস করে বুঝতে পারি যে নাম্বারটা ঠিক আছে কিনা। যেমন আমরা স্যালারি এক্সাম্পল দিয়েছিলাম যে গত বছর আমার স্যালারি 100 টাকা, 10 জন এমপ্লয়ি ছিল, তো এই বছর এমপ্লয়ি 11 জন। সো 10 জন যদি 100 টাকা হয়, 11 জন হবে 110 টাকা, প্লাস ইনক্রিমেন্ট মিললে ধরেন আমরা 121 টাকা আসছিলাম আর কি। সেখানে দেখলাম যে আমরা স্যালারি আসলে বুক হয়েছে 120 টাকা। সো একটা কমফোর্ট আমরা ট্রাই করি। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে এরকম আমরা একটা লজিক টেস্ট করি। তো এই যে লজিক টেস্ট গুলো হচ্ছে বেসিক্যালি সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর, এটা আমরা দেখবো পরে। তো আজকে আমরা মেইন ফোকাস হচ্ছে টেস্ট অফ ডিটেলস, টিওডি, ভাউচিং বা ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা আমরা সবসময় করি। 90% ক্ষেত্রে আমরা এটা এই কত চ্যাপ্টার? চ্যাপ্টার 13। আচ্ছা স্যার। 13-এ যখন যাবেন দেখবেন 13 এর চ্যাপ্টার গুলো এমন ভাবে সাজানো যে আপনি রিডিং পড়লে একটু কনফিউজড হবেন যে জিনিসগুলো আসলে কি বলতে চেয়েছে। তো আমরা আগে আজকে বেসিকলি জিনিসটা কি এবং আমরা কি কি করি আমরা ডিটেলস আলাপ করবো। দেন সময় থাকলে আমরা চ্যাপ্টার 13 দেখবো জিনিসগুলো, না হলে নেক্সট ক্লাসে স্যাটারডেতে আমরা জাস্ট হাফ 1 আওয়ার ইনভেস্ট করলেই হয়ে যাবে, আপনারা সবই বুঝে ফেলবেন আসলে। তো এই টেস্ট অফ ডিটেলস আমরা যেটা করি সবচেয়ে ভালো হয়, ধরেন আমরা আমরা নর্মালি কি করি, যখন আমরা ফাইন্যান্সিয়ালটা পাই, ড্রাফট ফাইন্যান্সিয়াল পাই, তখন টিমের যে সিনিয়র থাকে বা ইনচার্জ বা সুপারভাইজার, সে কিন্তু কাজগুলো ডিস্ট্রিবিউট করে দেয় যে একজন রেভিনিউ দেখবে, রেভিনিউর সাথে রিলেটেড হচ্ছে ট্রেড রিসিভেবল, সে রেভিনিউ আর ট্রেড রিসিভেবল দেখবে, একজন কস্ট দেখবে, সাথে ট্রেড পেয়েবল দেখবে, একজন ফিক্সড অ্যাসেট দেখবে, একজন লোন দেখবে। তো এরকম কিন্তু হেড গুলো আমরা ভাগ করে দিই, দিয়ে তারপর যার যার হেডে শেষে কাজ করে। তো ধরেন আমাদের এক্সাম্পল হিসেবে মোটামুটি আজকে যেটা আমরা বুঝবো আর কি, সেটা সবগুলোর জন্য অ্যাপ্লিকেবল। সো আমরা একটা ফিক্সড ধরেন একটা 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 আইটেম নিয়ে আমরা কাজ করি। ফর এক্সাম্পল আপনারা ধরেন ফিক্সড অ্যাসেট বা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আমরা বলি, পিপিই, এটা আপনার অডিটে পড়েছে আর কি, আপনি এটা দেখবেন। তো এটা দেখতে গেলে কি কি করা লাগে, এটা আমরা জেনে গেলে কিন্তু চ্যাপ্টার 13 হয়ে যায় আর কি। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আজকে হয়তো অনেকেই বুঝতে পারবেন যে আমরা নর্মালি অডিটে যেটা বুঝি যে শুধু ডকুমেন্ট নিয়ে নাম্বারটা মিলছে কিনা দেখা, সেটা না, আসলে আরো অনেক কিছু করতে হয়। তো সেগুলো হচ্ছে আমরা দেখবো একটা চেক লিস্টের মাধ্যমে যে আসলে এই যে 6টা জিনিস আমরা লিখেছি, CEAVOP, মানে এক কথায় বলে সিম্পল মনে রাখার জন্য, এটা হচ্ছে আমাদের চেক লিস্ট। আমরা যে কোনো আইটেম যখন অডিট করব দেখবো যে আমরা এই কাজগুলো করেছি কিনা, দ্যাটস ইট। এই কাজগুলো তো আপনি করে ফেলেন, আপনি ওয়ার্ডগানে বলতে পারেন যে আমি এই কাজগুলো করেছি, এইভাবে করেছি, এই হচ্ছে আমার ওয়ার্কিং ফাইল, দেন ইট ইজ ডান। মানে ফিউচারে কেউ আপনাকে আটকাতে পারবে না যে তুমি যে পিপি দেখেছো বা রেভিনিউ তুমি অডিট করেছো, তুমি কি এটা দেখছো কিনা। তো তখন আপনি ওয়ার্কিং পেপার দেখাতে পারবেন যে হ্যাঁ আমি এটা এই কাজটা করেছি, এই হচ্ছে ডকুমেন্ট, আমার ওয়ার্কিং ফাইল। তো এটাই হচ্ছে আমরা ভালো মতো বুঝবো আসলে কোনটা কি, কোনটা দ্বারা কি বোঝায় এবং এই রিলেটেড আমরা কি কি করতে পারি। দেন ইটস ডান। তখন দেখবেন চ্যাপ্টার 13 হচ্ছে অনেক ইজি হয়ে গেছে। সো বিফোর স্টার্টিং জাস্ট আমরা এইভাবে ডিরেকশনালি আগাই যে ওই এগেইন ডক্টরের সাথে আমরা ধরেন একটু রিলেট করি। তো ডক্টরের কাছে পেশেন্ট হচ্ছে আমরা, আর আমাদের কাছে পেশেন্ট হচ্ছে, অডিটরের কাছে পেশেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো একটা পেশেন্টের বেসিক্যালি রিস্ক কি, রিস্ক হচ্ছে তার অসুখ হবে, মানে সে কোনো অসুখে ভুগছে, তাছাড়া তো আসতো না। তো কোন কোন একটা অসুখ আছে তার, সেটাই হচ্ছে আসলে ডক্টর আইডেন্টিফাই করে একটা মেডিসিন দেয়। তো আমাদের কাছেও ধরেন আমাদের পেশেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো এর 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 হচ্ছে অসুখ, এর সিকনেস কি, এখানে ভুল আছে, দের ইজ সামথিং রং, ইনকারেক্ট, মিস মানে মিসস্টেটেড। মিসস্টেটেড হইতে পারে আন্ডার স্টেটেড অথবা ওভার স্টেটেড। মানে রেভিনিউ ধরেন 100 টাকা বুক করেছে, এটা হয়তো হওয়া উচিত 90 টাকা অথবা 110 টাকা, কম বেশি যাই হোক, দ্যাট মিনস এটা ভুল আছে। তো এই ভুলটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে রিস্ক হচ্ছে যে আমরা ওইভাবে চিন্তা করবো যে এই জিনিসটা আসলে কি কি রিস্ক আছে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ওভারঅল রিস্ক হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসলে ভুল আছে, ফেয়ারলি প্রেজেন্টেড না, যেমন যেভাবে প্রেজেন্ট করা উচিত অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেভাবে হয় নাই আর কি, এটাই হচ্ছে ভুল। তো এটা তো ওভারঅল ফাইন্যান্সিয়াল নিয়ে বললাম। এখন যেহেতু আমরা পার্টিকুলার একটা আইটেম নিয়ে কাজ করবো সবসময়, তো আমরা ধরলাম ফিক্সড অ্যাসেট। তো ফিক্সড অ্যাসেট যখন আপনি অডিট করতে যাবেন, প্রথমে আপনি চিন্তা করবেন যে ফিক্সড অ্যাসেটে কি কি প্রবলেম থাকতে পারে, কি কি ভুল হতে পারে। তো ওই ভুলগুলো আমরা যদি যদি আমরা এক্সপেক্ট করি যে এরকম এই রিস্ক আছে এই ভুল হওয়ার, তো সেইগুলো যদি আমরা ধরেন করে ফেলি যে দেখি তো এই ভুলটা আছে কিনা, আমরা ওয়ার্ক করলাম, করে দেখলাম যে না এই ভুলটা নাই,
দেন ইটস ডান, এই ভুলটা নাই, এই ভুলটা নাই। তো ওই চ্যাপ্টার 13 গেলে দেখবেন যে বলাই আছে এইভাবে একটা 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 অডিট আইটেম, স্পেশালি প্রথমে হচ্ছে পিপি নিয়ে কথা বলা, ফিক্সড অ্যাসেট। সো আপনাকে একটা ধরেন কেস স্টাডির মতো করে শুরু করেছে যে আপনি একটা ফিক্সড অ্যাসেট অডিট করতে গেলে এখানে কি কি রিস্ক আছে এবং এই রিস্কটা মিটিগেট করার জন্য আপনি কি কি অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারেন। দ্যাটস ইট। সো এটা ডিটেইলসে বলা আছে, অনেক মানে বড় বড় করে লেখা আর কি, দেখলে ভয় লাগে, বাট হোপফুলি এটা ক্লাস শেষে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। So, প্রথমে যদি আমরা এমন একটা চেকলিস্ট আমাদের হাতে রাখতে পারি যেটা আমরা মুখস্থ করে মাথায় রাখলে আমাদের ডান, যেটা খুব সংক্ষেপে আমরা বলতেছি সিভব। এই সিভব কথাটা যদি আপনার মাথায় থাকে আপনি সারা জীবন অডিট করে শেষ করতে মানে আপনার আর কোনো রিস্ক নাই অডিটে, আপনি এগুলো শেষ করে ফেললে ইউর ডান। সো এখানে সি মানে হচ্ছে কমপ্লিটনেস অর কাট অফ। আমরা কিন্তু প্রত্যেকটা একটা একটু করে আজকে হচ্ছে এক্সপ্লেন করবো, বুঝবো জিনিসটা। হ্যাঁ, সি ফর কমপ্লিটনেস অর কাট অফ। ই ফর হচ্ছে এক্সিস্টেন্স, এখানে অকারেন্স বলে অনেকে। এক্সিস্টেন্স হয় যেগুলো ফিজিক্যালি এক্সিস্ট করে, যেমন ধরেন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে খুব ভালো যায়। আর যেগুলো ফিজিক্যালি এক্সিস্ট করে না, যেমন রেভিনিউ, এটা তো আসলে ফিজিক্যাল কোনো ইয়া নাই। এটা ধরেন সেল হচ্ছে, ইনভয়েস হচ্ছে। তো ওই ক্ষেত্রে বলি অকারেন্স, মানে জিনিসটা আসলে ওই সেলটা রিয়েল সেল কিনা, ঘটেছে কিনা জিনিসটা। যদি ইয়ের সাথে যায় না, বাট এটা অকারেন্স হিসেবে অনেকে ট্রিট করে। তারপর থেকে অ্যাকিউরেসি, এ ফর হচ্ছে অ্যাকিউরেসি, আর ভি ফর ভ্যালুয়েশন, ও ফর অব্লিগেশন। যদি জিনিসটা আমরা ব্যালেন্স শিটের কোনো লায়াবিলিটি কোনো কোড দেখি, যেমন ধরুন লোন, সেক্ষেত্রে ওতে অব্লিগেশন, মানে এই লোনটা আসলে কোম্পানির অব্লিগেশন কিনা। আর যদি আমরা অ্যাসেট সাইড দেখি, যখন ফিক্সড অ্যাসেট, এই ফিক্সড অ্যাসেট ওনারশিপ আসলে কোম্পানির আছে কিনা। সো ওফার হচ্ছে অব্লিগেশন অর ওনারশিপ, যেটার সাথে যখন যায় আর কি। আর পি ফর প্রেজেন্টেশন, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সাথে ডিসক্লোজারটা দেখে ফেলি যে কি কি ডিসক্লোজ করা উচিত ছিল অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই হচ্ছে আমাদের 6টা চেকলিস্ট। যেহেতু ফিক্সড অ্যাসেট আমরা কাজ করবো, আমরা দেখবো যে ফিক্সড অ্যাসেটের এই রিস্ক গুলো আছে। যদি আমি খুব এক লাইনে বলতে চাই, তাহলে আপনি প্রথমেই ধরে নিবেন যে ফিক্সড অ্যাসেটের যে ওরা আমাকে দেখাচ্ছে নাম্বারটা, ফিক্সড অ্যাসেটের নাম্বার এডিশন, মানে ওপেনিং ব্যালেন্স থাকে, এডিশন থাকে, ডেপ্রিসিয়েশন থাকে, দেন ক্লোজিং ব্যালেন্স থাকে। তো এই যে ক্লোজিং ব্যালেন্স, যেটা মানে ওরা আমাদেরকে দিয়েছে ড্রাফটে, এটা আসলে কমপ্লিট না। রিস্ক হচ্ছে কি কমপ্লিট না। ধরেন আহ, যখন রিটেন পরীক্ষা হতো, এখন তো এমসিকিউ হয়, রিটেন পরীক্ষায় যদি আপনাকে কোশ্চেন টাইপ করতো যে আমাদের ফিক্সড অ্যাসেট করতে গেলে কি কি রিস্ক থাকে, তো আপনাকে ওই ম্যানুয়ালে গিয়ে আসলে ডিটেলস দেখার দরকার নেই, আপনি এই কথাগুলো বলে দিলেই হতো, হয়ে যায় আর কি। যে এইগুলো রিস্ক থাকে, কি কি রিস্ক থাকে, ফিক্সড অ্যাসেটের যে ব্যালেন্সটা এটা কমপ্লিট না হয়, আন্ডারস্টেটেড অথবা ওভারস্টেটেড। এটা না আমার পরে আসবো যে কিভাবে আমরা চেক করবো, আমরা জাস্ট রিস্ক নিয়ে কথা বলতেছি। তারপরে কি রিস্ক, রিস্ক হচ্ছে যে ফিক্সড অ্যাসেট এক্সিস্ট করে না, মানে তারা বলতেছে যে আমার এতগুলো ফিক্সড অ্যাসেট আছে, আমার এতগুলো ফার্নিচার আছে, ফিক্সার আছে, অথবা বিল্ডিং আছে, হোয়াট এভার, মেবি এর মধ্যে অনেক কিছু আছে, অনেকগুলো ফিজিক্যালি এক্সিস্ট করে না, ক্লায়েন্ট হচ্ছে ডামি একটা জাস্ট রেকর্ড করে রেখেছে। তো আমাদের রিস্ক হচ্ছে কি মেবি এই ফিক্সড অ্যাসেট নাই। 3 নম্বর হচ্ছে যে এইগুলো একটু মানে পরে, যখন একটু পরে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, প্রত্যেকটার মধ্যে একটু পার্থক্য আছে। সো এ ফর হচ্ছে অ্যাকিউরেসি, অ্যাকুরেসি মানে হচ্ছে যে ফিক্সড অ্যাসেট যে ভ্যালুটা সে আমাদের বলতেছে এটা অ্যাকুরেট না, এই নাম্বারটা। আর ফিক্সড অ্যাসেটের ভ্যালুয়েশন ঠিক নাই, মানে ভ্যালুয়েশন যদি আমি অ্যাপ্লাই করি অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16, তাহলে হয়তো এটা ডিফারেন্ট ভ্যালু হবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করলে। আর কি এই ফিক্সড অ্যাসেট, এক্সিস্টেন্সের স্যার এক্সিস্টেন্সের ওইটা কি শুধু সম্পত্তির ক্ষেত্রেই নাকি, যেমন আয় হয়েছে কিনা আসলে, মানে নগদ টাকাটা আসছে কিনা, না, ব্যয় হয়েছে কিনা? এক্সিস্টেন্সের ক্ষেত্রে যেটা ফিজিক্যালি এক্সিস্ট করে, যেমন ধরেন যেটা বললাম যে ফিক্সড অ্যাসেটের যে ডেফিনেশন, সেটা হচ্ছে ওই যে ট্যানজিবল অ্যাসেট আমরা বলি, ট্যাঙ্গো থেকে আসে। ট্যাঙ্গো মানে হচ্ছে লাথি মারা, কোনো কিছু যখন আপনি লাথি মারতে পারবেন, সেটা হচ্ছে আসলে এক্সিস্ট করে। এখন ধরেন টাকা তো এক্সিস্ট করে, দ্যাটস ফর শিওর, বাট এটা হয়তো আপনি ফিজিক্যাল দেখতে পাচ্ছেন না, হয়তো ব্যাংকে আছে। কিন্তু আপনি যদি ক্যাশ ব্যালেন্স দেখতে চান, তখন কিন্তু এক্সিস্টেন্সটা হচ্ছে আপনার কাজে লাগবে, যে হ্যাঁ ক্যাশ আমি দেখেছি। তো যেটা দেখা যায়, ছোঁয়া যায়, ওইগুলো আমরা দেখবো, আমরা ছুবো। এটাই হচ্ছে এক্সিস্টেন্সের মেইন কনসেপ্ট। তো যখন আপনি পিএনএল এ গেলেন, মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যে আইটেম গুলো থাকে, এগুলো কিছুই আসলে দেখাও যায় না, ছোঁয়াও যায় না। মানে রেভিনিউ কে আপনি দেখতে পারেন, পারেন না। এটা একটা ধরেন সেল হয়েছে এত টাকা, কস্ট
দেখতে পারেন না, কারণ এটা ধরুন আপনার পকেট থেকে কোনো একটা খরচ করেছে, এটা কস্ট বুকিং করেছে, এগুলো ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই। সেক্ষেত্রে ওগুলো আমরা বলি অকারেন্স। মানে আমরা আসলে ঘটনাটা ঘটেছে ঘটেছে কিনা, মানে সেলটা হয়েছে কিনা, সেটা আমরা ডকুমেন্ট দেখে ভেরিফাই করবো। তো সেখানে আসলে ফিজিক্যালি কিছু দেখার কিছু নেই। ঠিক আছে। ও, বুঝতে পারছি। না, আরো ডিটেলসে গেলে আপনার দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমরা যে ফিজিক্যাল, যেহেতু আমরা ফিক্সড অ্যাসেট নিয়ে আসি, এখানে কনসেন্ট্রেট করে দেখবেন যে বাকিগুলো আপনারা রিলেট করতে পারবেন খুব ইজিলি এই ক্লাস শেষে, একদম শিওর। ওভার হচ্ছে ওনারশিপ, তো আমি বলতেছিলাম যে ওভার ওনারশিপও হয়, অব্লিগেশন হয়। ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলতেছি যে এই ফিক্সড অ্যাসেট, ওরা আমাকে বলতেছে এটা আমি ধরেন সবই ঠিক আছে, বাট এটা হয়তো ওনই করে না, মানে এই কোম্পানির না, আসলে অন্য একজনের ফিক্সড অ্যাসেট নিয়ে আমাদেরকে দেখাইতে পারে। সো আমরা সেটা ভেরিফাই করবো। কিভাবে করবো আমরা একটু পরে দেখবো। So আমাদের রিস্ক হচ্ছে কি, যে এটা কোম্পানি ওন করে না। ওনারশিপ মানে এই গুলো নেগেটিভলি বললেই হচ্ছে রিস্ক। আর প্রিফার প্রেজেন্টেশন মানে কি, বা ডিসক্লোজার মানে কি, যেভাবে প্রেজেন্ট করা উচিত ফাইন্যান্সিয়ালি, কারেন্টে নাকি নন কারেন্টে, তারপরে নেট অফ করে নাকি গ্রসে, এইভাবে প্রেজেন্ট করেছে কিনা। আর যেগুলো ডিসক্লোজ করা উচিত, যেমন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে এর ডেপ্রিসিয়েশন মেথড কি, ইউজফুল লাইফ কি, এগুলো কিন্তু বলা আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে। এগুলো হচ্ছে অ্যাকাউন্টসে ডিসক্লোজ করতে হয়, সেগুলো ডিসক্লোজ করেছে কিনা। ডিসক্লোজার আলাদা চেকলিস্ট পাওয়া যায়, বা আপনার চেকলিস্ট না পেলেও দেখবেন যে আমি একটু পরে আসতেছি কিভাবে করতে হয়। আমরা ফার্স্ট অফ অল ধরে একদম ওয়ান লাইনে যদি বলি, আপনাকে, আপনি অডিট করতে গেছেন ফিক্সড অ্যাসেট, আপনার মাথায় রাখতে হবে ফিক্সড অ্যাসেটের রিস্ক গুলো কি কি, এই 6টা রিস্ক। কি, এটা কমপ্লিট না, এটা এক্সিস্ট করে না, অ্যাকুরেট না, এটা ভ্যালু ঠিক নাই, এটা ওনারশিপ কোম্পানির ওন করে না, ডিসক্লোজার ঠিক নাই। যেমন ধরেন ওই যে ডক্টর যখন পেশেন্টকে দেখে, তো অনেকগুলো একটা পসিবিলিটি থাকে যে এর কি কি হইতে পারে। সো ওইগুলো চেক করলে কিন্তু ধরেন একটা কিছু পেলো, তখন মেডিসিন দিল। সো আমরা যেহেতু অডিটর, আমি ফিক্সড অ্যাসেট অডিট করতে গেছি, আমি তো নাই জানি যে এটা প্রবলেমটা কি, তাহলে তো আমি ওই সলভ করার জন্য আমি কাজ করতে পারবো না। তো প্রথমে আমাদের প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম হচ্ছে এই 6টা। সো এই ভাব নাও ইউর চেক লিস্ট, যে এই 6টা জিনিস আমি জানি যে ফিক্সড অ্যাসেটে এই প্রবলেম গুলো হইতে পারে। তো এগুলো একটা একটা করে আমি যে কাজ করে ফেলি, দেন সবগুলোতে ওকে থাকে, দেন ফিক্সড অ্যাসেট ওকে। ঠিক আছে। এবার ছোট করে একটা জিনিস বলি আপনাদেরকে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যখন পড়বেন, যে কোনো স্ট্যান্ডার্ড, ISO 1, 2, IS 10, 16, হোয়াট এভার, দেখবেন যে এখানে ওই প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে ডিটেলস ডিটেলস মানে স্ট্যান্ডার্ডটা হচ্ছে বেসিক্যালি লেখা থাকে হচ্ছে এই ক্যাটাগরি ধরে। প্রথমে প্রথম চ্যাপ্টারে বা প্রথম ইয়াটা কি বলে, এটা প্যারাগ্রাফটা বা পুরো বলাই থাকবে স্কোপ নিয়ে থাকে। স্কোপে দেখবেন যে যত বাহিনী থাকুক, যত প্যারাই থাকুক, সেখানে বলার চেষ্টা করবে যে স্পেসিফিকলি এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা কোন কোন জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোন কোন আইটেম হচ্ছে এটা কভার করবে। যেমন ধরেন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে আপনি IS 16 যদি যান, সেখানে দেখেন স্কোপ নিয়ে কথা বলছে যে IS 16 অ্যাপ্লিকেবল কিসের ক্ষেত্রে, ফিক্সড অ্যাসেট। এখানে দেখবেন এক্সক্লুড কি কি সেগুলো বলেছে, যেগুলো হচ্ছে ধরেন যেগুলো ট্যানজিবল অ্যাসেট না, যেমন ধরেন সফটওয়্যার অথবা লাইসেন্স, এগুলোতে অ্যাসেট। কিন্তু ট্যানজিবল যেহেতু না, সেগুলো এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়ে কভার করবে না, সেটার জন্য IS 36 আছে, এটা আপনাকে বলে দিবে কিন্তু। সো স্পেসিফিকলি IS 16 হচ্ছে ফিক্সড অ্যাসেটের জন্য, সেই স্কোপে কিন্তু বলে দেওয়া থাকবে। তারপরে চ্যাপ্টারটা থাকবে হচ্ছে ডেফিনেশন। সেখানে এই 16 নিয়ে যখন ওরা আলাপ করতেছে বিভিন্ন জিনিস, সেগুলোর মধ্যে যে টার্ম গুলো সেগুলো এখন ডিফাইন করবে, যে হোয়াট ইজ ফিক্সড অ্যাসেট, হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন মেথড, এরকম যা যা মনে হয় যে আমাদের জানানো উচিত, সেগুলো ডেফিনেশন এখানে থাকবে। ওইখান থেকে এখন ডেফিনেশন পাবেন। তারপরের যে প্যারাগুলো থাকবে সেগুলো বলবে রিকগনিশন। রিকগনিশন মানে হচ্ছে যে পয়েন্ট, কোন পয়েন্টে একটা ট্রানজেকশন আপনি রেকর্ড করবেন আপনার বুকসে। ফর এক্সাম্পল ধরেন আহ এই ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে কিন্তু যখন আপনি কোম্পানির সাথে কথা বলবেন, প্রসেস কিন্তু আপনাকে বলবে যে একটা ফিক্সড অ্যাসেট যখন কোম্পানি আহ আহ, ইয়া করে, কি বলে, বুকসে আনে, ইনিশিয়াল থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে, একটা ফিক্সড অ্যাসেটের রিকুইজিশন আসে। যে ধরেন কোম্পানি হয়তো বুঝতে পারতেছে যে ফাইন্যান্সে আমার আরো 5টা ল্যাপটপ লাগবে বা 10টা ল্যাপটপ লাগবে। তখন ফাইন্যান্সের ধরেন হেড, ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, সে কি করবে, একটা পার্সেস রিকুইজিশন
পিআর ইস্যু করবে টু প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট যে আছে সে তার কাছে, ভাই আমার 10টা ল্যাপটপ লাগবে এই স্পেসিফিকেশন। সো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট পিআরটা পাওয়ার পরে তার যে লিস্টেড ভেন্ডর আছে তাদেরকে রিচ করবে যে আমার 10টা ল্যাপটপ দরকার, এই স্পেসিফিকেশন, তোমরা কত টাকা নিবা। ধরেন 5 জন 5টা কোড করলো, সেখান থেকে সে একটা চয়েস করলো করে তাকে হচ্ছে পার্চেস অর্ডার ইস্যু করবে যে আমাকে 10টা ল্যাপটপ আমরা প্রোভাইড করেন। দেন ওই ভেন্ডর কি করবে, ওই 10টা ল্যাপটপ পাঠাই দিবে, সাথে ইনভয়েস পাঠাই দিবে যে ঠিক আছে এই 10টা ল্যাপটপ পাঠিয়ে দিলাম, এটা হচ্ছে এই ল্যাপটপের এত এত টাকার দাম। তখন এই কোম্পানি রিসিভ করবে, রিসিভ করে গুডস রিসিপ্ট নোট, মানে আমি যে আসলে কোম্পানি থেকে যে ল্যাপটপটা পেলো সবগুলা, সেগুলো ডকুমেন্ট থাকতে হয়। তো এটা গুডস রিসিপ্ট নোট ইস্যু করে দিল। দেন কিন্তু ল্যাপটপটা নেওয়ার সাথে সাথে কি ইউজ করতে পারবে, পারবে না। তাহলে ল্যাপটপটা কি করবে, ল্যাপটপটা হচ্ছে আপনার আহ ওই যে ওয়ার্ক ইন প্রোগ্রেসে কিন্তু রেকর্ড, যেহেতু আমি ল্যাপটপটা পেয়ে গেলাম সেহেতু আমার রেকর্ড করতে হবে। তখন ধরেন কিন্তু এটা আসলে কত টাকা রেকর্ড করতে হবে সেটা কিন্তু এখন ডিটারমাইন করতেছে না, আমরা রিকগনিশন পয়েন্টটা আমরা জাস্ট বোঝার চেষ্টা করতেছি, টাকা হচ্ছে পরে। সো আমরা বলতেছি যে পার্সেস রিকুইজিশন যখনই ইস্যু করে দিল তখনই কিন্তু আমি ল্যাপটপের কোনো এন্ট্রি দিব না। এন্ট্রি কখন দিব, যখন ফিজিক্যাল ল্যাপটপটা পাচ্ছি। পাওয়ার পরেই যে আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সাজেস্ট করে না যেটা আপনি ফিক্সড অ্যাসেট হিসেবে রেকর্ড করেন, কারণ আইএস 16 আবার স্পেসিফিকলি সুন্দর করে বলা আছে যে ফিক্সড অ্যাসেট রেকর্ড করতে গেলে এই ফিক্সড অ্যাসেট ইউজেবল কন্ডিশনে আনতে হবে, তার আগে তুমি ফিক্সড অ্যাসেট হিসেবে দেখাইতে পারবে না। এই কারণে দেখবেন যে ওয়ার্ক ইন প্রোগ্রেস নামে একটা আলাদা ইয়ে থাকে, লাইন থাকে, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, সিডাব্লিউআইপি বলি আমরা। তার মানে ওইটা কিন্তু যখন সিডাব্লিউ তে রাখছে এর মানে হচ্ছে এই অ্যাসেট গুলো এখনো ইউজ করা শুরু করে নাই, যেহেতু শুরু করে নাই এর ডেপ্রিসিয়েশন চার্জ হবে না। ওই 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 রিলেটেড এখন পর্যন্ত যা খরচ হয়ে গেছে সেগুলো রাখার জন্য ওইখানে পার্ক করে রাখে। তো ফিক্সড অ্যাসেটে আনতে গেলে, ডেপ্রিসিয়েশন চার্জ করা শুরু করতে গেলে এই ল্যাপটপটা বা যে কোনো অ্যাসেট যখন কিনছে কোম্পানি সেটা ইউজ করা শুরু করতে হবে। তো ধরেন ল্যাপটপের ক্ষেত্রে কি হবে, ইউজ করতে গেলে তাকে আবার এই ল্যাপটপটা আইটিতে নিতে হবে, সেখানে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা, দেন এখানে এগুলো এর মধ্যে হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তারপর সিকিউরিটি কনসার্ন যেগুলো আছে সেগুলো হচ্ছে প্যাচ গুলো ইনস্টল করতে হবে, এরকম অনেক কিছু কাজ থাকে। বা ধরেন মেশিনের ক্ষেত্রে যেটা হয়, মেশিন আনার সাথে সাথে এটা রান করে না, ইনস্টলেশন করতে হয়, সব ঠিকঠাক আছে কিনা দেন হচ্ছে এটা রান করে। তো এই যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফিক্সড অ্যাসেট হিসেবে বলা যাবে না। সো এই হচ্ছে রিকগনিশন পয়েন্ট গুলো, এখানে দেখেন ডিটেলস বলা আছে। সো আপনি তখন বুঝে ফেলবেন যে একটা কোম্পানিতে কোনো রেভিনিউ বা কোনো কস্ট বা কোনো অ্যাসেট কোন পয়েন্টে এসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আনতে পারবে, সেগুলো ওই স্পেসিফিক যে রিলেটেড আইটেম নিয়ে আমরা কথা বলবো সেই রিলেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে গিয়ে আপনারা পাবেন। তো আইএস 16 ডেফিনেটলি এগুলো বলা আছে যে আপনি একটা ফিক্সড অ্যাসেট কখন রিকগনাইজ করতে পারবেন, সেই ক্রাইটেরিয়া গুলো ওখানে বলা আছে, ওখান থেকে আপনার আইডিয়া পাবেন। তো তার আগে পরে যদি রিকগনিশন করে দেন দেয়ার ইজ অ্যান ইস্যু, অবজারভেশন। তারপরে কথা থাকে ওকে ফাইন, আপনি রিকগনিশন করে ফেলছেন, বুঝে ফেলছেন যে আপনার পয়েন্ট চলে আসছে, এখন রিকগনাইজ করবেন, কত টাকা করবেন, এই কথাবার্তা বলা আছে মেজারমেন্টে। মেজারমেন্ট মানে বুঝতে পারছেন যে পরিমাপ, মানে কত টাকায় আসলে আপনি রেকর্ড চান, আপনার রেকর্ড করতে হবে অ্যাজ পার অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড। এই মেজারমেন্টে কিন্তু অনেক কথাবার্তা বলা আছে। তার মধ্যে মেইন কথা কি বলা আছে, মেইন কথা বলা আছে যে একটা ফিক্সড অ্যাসেট রেকর্ড করবেন হচ্ছে কত টাকা, সেটা হচ্ছে এই ফিক্সড অ্যাসেট ইউজেবল কন্ডিশনে আনতে গিয়ে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কথাটা বলা আছে, যত টাকা আপনার এর পেছনে খরচ হয়েছে সবগুলো ফিক্সড অ্যাসেট হিসেবে রেকর্ড করতে হবে। যেমন পার্চেস প্রাইস, তারপরে এই যে আনতে গিয়ে আপনার কনভেন্স কস্ট হয়েছে, আপনি ইনস্টল করতে হয়েছে অনেক অ্যাপ্লিকেশন, সেগুলো জন্য যে কস্ট থাকে সব মিলে এটাকে আমরা বলবো ফিক্সড অ্যাসেট। এখানে এই ক্যাটাগরি গুলো এখানে বলা আছে যে কি কি করা লাগবে। দেন ফাইনালি বলতেছে যে এই ফিক্সড অ্যাসেট আপনি কোথায় রেকর্ড করবেন, কি কি ডিসক্লোজ করবেন, বলাই থাকবে যেহেতু মোর দ্যান 1 ইয়ার সেহেতু এটা হচ্ছে নন কারেন্টে আসবে। আর এই রিলেটেড যা যা পলিসি নোট, আপনি ফিক্সড অ্যাসেট কত টাকা হলো রেকর্ড করেন, আপনার ডেপ্রিসিয়েশন মেথড কি, কি ডিমিনিশিং ব্যালেন্সিং মেথড নাকি স্ট্রেট স্ট্রেট লাইন মেথড করেন, এরকম যা যা বলা আছে ওই ডিসক্লোজার আপনি প্রত্যেকটা লাইনে দেখবেন যে কি কি ডিসক্লোজ করতে হবে। সো আমাদের যে মেইন ব্যালেন্স শিট ইয়ে থাকে, ফাইন্যান্সিয়াল থাকে, সেখানে পিএনএল ব্যালেন্স শিট ক্যাশ ফ্লো থাকে, এর বাইরে কিন্তু নোট গুলো থাকে, পলিসি নোট। সো ওইগুলো দেখতে হবে যে এই রিলেটেড জিনিসগুলো আমাদের ডিসক্লোজ করা হয়ে গেছে কিনা, এটাও দেখতে হয় আর কি। তো এটা হচ্ছে মোটামুটি একটা, যে কোনো একটা অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড পড়তে গেলে আপনারা এই চ্যাপ্টার গুলো পাবেন।
প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে। এবার আসেন একটা কমন সেন্সের কথা বলি। কিছু ক্ষেত্রে কমন সেন্স অ্যাপ্লাই করতে হয়। ওই যে আমরা প্রথম ক্লাসে বলছি যে এটা হচ্ছে অল অ্যাবাউট জাজমেন্টাল, এই প্রফেশনটা তো মজা এই জন্যই। এই ক্ষেত্রে আপনারা দেখেন জাজমেন্টটা কিভাবে হয়, তো আপনারা অনেকেই জিনিসটা জানেন, বাট হয়তো কোশ্চেনটা কখনো মাথায় আসে নাই। আমাকে কেউ একজন বলেন যে ফিক্সড অ্যাসেটের ডেফিনিশন, আপনি কি জানেন আপনার ভাষায় যে কোনটাকে ফিক্সড অ্যাসেট বলে? So the শহীদ asset বলেন। which can be used over 1 year. রাইট, So মোর the দেন life of the lifespan of the asset is exceeding 1 year. রাইট, এক্স্যাক্টলি। তো ধরেন এটা নিয়ে নিয়ে অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড সুন্দর করে বলা আছে অনেক কথাবার্তা, আমি ওইদিকে যাচ্ছি না, আমরা ইজি ভাবে বুঝি। মানে ওখানে বলা আছে ইকোনমিক বেনিফিট আপনার মোর দেন ওয়ান এর হচ্ছে আপনি কনজিউম করবেন হোয়াট এভার। এক লাইনে যদি বলি যে অ্যাসেট একটা কোম্পানি 1 বছরে বেশি ইউজ করবে মাস্ট, সেটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। এটা ডেফিনেশন। আপনি যখন এই ডেফিনেশন যাবেন, এই ডেফিনেশন এই কথাই বলা আছে। এখন প্রবলেম হচ্ছে এই ডেফিনেশন ধরে যদি আপনি কোনো জাজমেন্ট ইউজ না করে শুধু ডেফিনেশন ধরে বসে থাকেন, তাহলে প্রবলেমটা কিভাবে অ্যারাইজ করে? ধরেন একটা স্টিলের স্কেল, মানে স্কেল মানে হচ্ছে যে আমরা কষি টানি যে, এগুলো তো এখন আমরা আগে কাঠের ইউজ করতাম, এখন তো স্টিল এসে গেছে। সো আপনার কাছে কি মনে হয় একটা স্টিলের স্কেল আপনি এটা কতদিন ইউজ করতে পারবেন? যদি না হারায় মিনিমাম 100 বছর পারবেন। তো ধরলাম কনজারভেটিভ হিসেবে মিনিমাম, যদি আপনি যত্ন সহকারে রাখেন এবং কন্ডিশন হারাবে না, ধরেন হারালে তো হারাই গেল, সমস্যা নেই। বাট ইনিশিয়ালি আপনি একটা ধরেন ইউজফুল লাইফ চিন্তা করতেছেন একটা স্কেলের, সেখানে আপনি 20 বছর বলতেই পারেন, পারেন কিনা যে আমার স্টিলের স্কেল 20 বছর যাবে না হারাইলে, ঠিক না? ঠিক তো? জি স্যার। তাহলে জি আমাকে স্যার। বলেন যে এই স্টিলের স্কেলটা কি ফিক্সড অ্যাসেট কিনা অ্যাজ পার ডেফিনেশন? স্যার, এটার মূল্য তো দেখতে হবে না, কত এক্স্যাক্টলি। টাকা দিয়ে। আমি জাস্ট এটার জন্যই বলতেছি জাজমেন্ট ইউজ করতে হয় কেন, বাট আমি ডেফিনেশনে যাই। মানে ধরেন আপনি আর কিছু জানেন, আপনাকে IS 16 দেওয়া হয়েছে এবং আপনি IS 16 ডেফিনেশন দেখলেন যে যেটা যে কোনো অ্যাসেট যখন যে কোনো একটা জিনিস যখন কিনে, অ্যাসেট বললাম, যে কোনো একটা জিনিস যখন কিনে এটার ইউজফুল লাইফ যদি 1 বছরের বেশি হয় সেটা ফিক্সড অ্যাসেট। আপনার ডেফিনেশন বলে দিচ্ছে IS 16। সো আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে একটা স্কেল তুমি কিনছো, এই দেখো IS 16 এখানে বলা আছে 1 বছরের বেশি ইউজ করলে ফিক্সড অ্যাসেট। তো ফিক্সড অ্যাসেট রেজিস্টার যেখানে দেয় সেখানে দেখুন স্কেল নাই। অবজারভেশন। আপনি তো বলতে পারেন অ্যাজ পার IS 16, আপনি তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়ে গাইডেড, ঠিক না? সো এই সেন্সে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে ফিক্সড অ্যাসেট, কিন্তু ক্লায়েন্ট ফিক্সড অ্যাসেটে রেকর্ড করে নাই। কোথায় করেছে? সে ওই বছরে পিএনএল চার্জ করে দিচ্ছে 20 টাকা হচ্ছে আমি স্টেশনারি হিসেবে, ধরেন একটা স্কেল কিন্তু 100 টাকা লাগছে, তো এই 100 টাকা সে ফিক্সড অ্যাসেট না দেখিয়ে সে ওই বছরের খরচ হিসেবে দেখাই দিছে। জিনিসটা কিন্তু একই, ওই যে আমি প্রথম ক্লাসে বলছি কিনা যে বেসিক্যালি একটা কোম্পানির শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি টোটাল ইনকাম আর এক্সপেন্স হিসাব করেন, দেয়ার ইজ নো চেঞ্জ। কারণ এখানে মেইনলি ওরা প্লে করে যে এই বছরের খরচটা এই বছর না দেখে আরেক বছর দেখাইতে পারে কিনা, বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সাজেস্ট করে এই বছর দেখানো যাবে না যে 100 টাকা তুমি স্কেল কিনছো অ্যাজ পার ডেফিনেশন, এটা আসলে তুমি ইউজ করবা 20 বছর ধরে, তো তুমি এই বছরে 100 টাকা এক্সপেন্স দেখাইতে পারবে না। তুমি ফিক্সড অ্যাসেট রেকর্ড করো এবং প্রতি বছর ডেপ্রিসিয়েট করো। 20 বছর যত যাবে প্রতি বছরে 5 টাকা তুমি কনজিউম করতেছো মনে করো, তো তুমি এই বছর দেখাবে 100, তারপরে 5 টাকা তুমি এক্সপেন্সে বুক করবা, তাহলে তোমার ফিক্সড অ্যাসেট থাকবে হচ্ছে 95 টাকা। পরের বছর গিয়ে আবার 5 টাকা তুমি চার্জ করবা, থাকবে কত? 90। এরকম করে করে 20 বছর পরে গিয়ে তুমি জিরো করবা। সো বেসিক্যালি জিনিসটা একই, 20 বছরে ওভার দ্য ফুল 20 ইয়ার্স টোটাল এক্সপেন্স একটা কোম্পানির জন্য 100 টাকাই। সে হয়তো আজকে রেকর্ড করবে নাকি 20 বছর রেকর্ড করবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে ওইটা নিয়ে কাজ করে যে তুমি কখন দেখাবা আসলে। যার কারণে কিন্তু একটা ফিক্সড অ্যাসেট, এই অ্যাসেট, তারপর হচ্ছে এক এক্সপেন্সের ক্লাসিফিকেশন গুলো আসছে, তাছাড়া দরকার ছিল না। যা খরচ করে অনেক কোম্পানি আছে যে এত কিছু বোঝে না, যখন যখন ক্যাশে যা করে ওইটা হচ্ছে এক্সপেন্স ওই বছরে, ওর ফিক্সড অ্যাসেট নাই, লাইবিলিটি কিছু নাই, দরকার নাই, সে ক্যাশ ক্যাশ বেসিসে করে। দ্যাট ইজ ডিফারেন্ট যদি সোল প্রোপ্রাইটারশিপ হয়। যেহেতু কোম্পানি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যা বলেছে ওইগুলো করতে হয়। সো এবার আসি পয়েন্টে। সো আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে ফিক্সড অ্যাসেট ডেফিনিশন পড়ে যায়,
কিন্তু ওই যে বলতেছিলাম যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এই প্রত্যেকটা স্ট্যান্ডার্ড শুরু হওয়ার আগে প্রত্যেকটা বইতে যেমন একটা প্রারম্ভিক থাকে বা ইন্ট্রোডাকশন থাকে, ওরকম একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আছে যেটাকে বলা হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সেখানে হচ্ছে ওভারঅল জিনিসপত্র নিয়ে বলা, জাজমেন্টাল কল গুলো আপনি কখন নেবেন, কিভাবে নেবেন, সেইগুলো বলা। সেখানে একটা কনসেপ্ট আছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। মানে ক্লায়েন্ট যে আসলে ফিক্সড অ্যাসেটে চার্জ না করে, ফিক্সড অ্যাসেটে বুক না করে চার্জ করে ফেলছে, ক্লায়েন্ট ভুল করে নাই। কেন করে নাই? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পারমিট করে। কিভাবে করে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পারমিট করে না ডিরেক্টলি, কিন্তু রিলেভেন্ট কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে পারমিট করে। এখানেই তো জাজমেন্টাল ইস্যু আর কি, এটা নিয়ে অনেক খেলা হয়। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আপনাদের অ্যাকাউন্টেন্টদেরকে বা যারা কোম্পানিতে কাজ করে, অ্যাকাউন্টিং করে, তাদেরকে একটা জাজমেন্টাল একটা জাজমেন্ট ইউজ করার সুযোগ করে দিচ্ছে। সেখানে বলছে যে কস্ট, তুমি যে কোনো একটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট যখন করবা, তখন কস্ট বেনিফিট অ্যানালাইসিস করবা, যে এই ট্রিটমেন্টের কারণে তোমার কস্ট কত, বেনিফিট কত। সেটা যদি তোমার মনে হয় যে বেনিফিটের সাথে কস্ট অনেক বেশি এক্সিড করে যাচ্ছে, তো ডোন্ট ডু দ্যাট, দরকার নাই করার। একটু ডেভিয়েট করো। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 তোমাকে বলছে এটা ফিক্সড অ্যাসেট, বাট ইউ ক্যান ডেভিয়েট। যদি তুমি প্রমাণ করতে পারো যে ওটা যদি আমি ফিক্সড অ্যাসেট রেকর্ড করি, ইট উইল বি হার্মফুল ফর কোম্পানি। কিভাবে? একটা স্টিল স্কেলের দাম ধরেন 100 টাকা, এরকম হাজার হাজার স্কেল কিনতেছে একটা কোম্পানি। একটা ডাস্টার কিনতেছে, যেটা 5 বছর যাবে। ধরেন স্ট্যাপলার কিনতেছে, এরকম এগুলো তো মোর দেন 1 বছর যাবে। কিন্তু এরকম হাজার হাজার আইটেম যখন কেনে, এটার ভ্যালু খুবই কম। তো এগুলো যদি ফিক্সড অ্যাসেট অ্যাজ পার ডেফিনেশন অফ I-16 নামে রেকর্ড করতে যায় একটা কোম্পানি, হয়তো এগুলোকে রেকর্ড করতে হবে, ফিক্সড অ্যাসেট রেজিস্টারে নিয়ে আসতে হবে, সেটা অনেক বড় হয়ে যাবে। সেগুলোকে আবার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে প্রত্যেক বছর। আবার এটা হারায় কিনা ফিক্সড অ্যাসেট ভেরিফিকেশন করতে হবে, যে ঠিক মতো আছে কিনা গুনে দেখি। এগুলো করতে হয়তো 10,000 টাকার জিনিস সব মিলে একজন লোক রাখতে হবে, যাকে মিনিমাম 10,000 টাকা আপনার মাসিক বেতন দিতে হবে। ধরেন একটা এক্সট্রা লোক লাগবে, তো বছরে আপনি তার পিছনে 1,20,000 টাকা খরচ করবেন টু মেনটেন দিস 10,000 ইকুইভ্যালেন্ট ভ্যালু অফ স্টেশনারি। সো এটা আসলে যায় না, কস্ট অনেক বেশি। সো দ্যাটস ওয়াই কোম্পানি সিদ্ধান্ত নিতে পারে যে তুমি শুধু এটা দেখলেই হবে না যে 1 বছর বেশি যাবে, সাথে ভ্যালুটা কনসিডার করবা। ভ্যালুটা যদি তোমার ইনসিগনিফিকেন্ট হয়, ডোন্ট রিকগনাইজ ইট অ্যাজ অ্যাসেট, এক্সপেন্সে বুক করে দাও। সো এটা ক্লায়েন্ট নিজের মতো করে করতেছে ব্যাপারটা তা না, ক্লায়েন্টকে পারমিট করা হয়েছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়ে। সো প্রথমে আমাদের যেটা করতে হবে অডিটে গিয়ে, ফিক্সড অ্যাসেট বলতে কি বুঝি সেটা জানলাম, কোম্পানি কি বুঝে সেটা জানতে হবে। প্রথমে গিয়ে বলবেন যে আপনি ফিক্সড অ্যাসেট পলিসি দেন আমাকে। সেখানে দেখবেন পলিসিতে বলা আছে, স্পেসিফিকলি সুন্দর করে বলা থাকবে, প্রত্যেকটা কোম্পানিতে থাকে, যে তারা ফিক্সড অ্যাসেট কোনটাকে রেকর্ড করে। কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যেগুলো অনেক বড় বড় কোম্পানি, সেগুলো দেখবেন ভ্যালুটা বেশি রাখে। যে আমরা ফিক্সড অ্যাসেট রেকগনাইজ করার ক্রাইটেরিয়া দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে একে অবশ্যই 1 বছরের বেশি যেতে হবে, এই ক্রাইটেরিয়া মিট করতে হবে। আর সেকেন্ড ক্রাইটেরিয়া মিট করতে হবে, এর ভ্যালু, মানে ইন্ডিভিজুয়াল ভ্যালু মিনিমাম 5,000 টাকা হইতে হবে, বা ধরেন 10,000। ছোট কোম্পানি হলে হয়তো 5,000, তার ফিক্সড অ্যাসেট আসলে অত বেশি নাই, তো সে 5,000 চিন্তা করলো। আবার একটা কোম্পানির অনেক, মানে বিশাল বড় কোম্পানি, ধরেন সে ফর এক্সাম্পল এরোপ্লেন বানায়, বা ধরেন ইউনিভার্সে যে জিনিসগুলো পাঠায় সেগুলো নিয়ে কাজ করে, বা ধরেন টেলিকম, এর ফিক্সড অ্যাসেট এত বেশি যে অনেক সময় এসব কোম্পানির ক্ষেত্রে ল্যাপটপ ফিক্সড অ্যাসেট হিসেবে চার্জ না করলে হয়। মানে একটা ল্যাপটপের দাম 1,00,000 টাকা, আর তার ম্যাক্সিমাম যে অন্য ইয়েগুলো আছে, ভুড়ি ভুড়ি যে অ্যাসেট গুলো আছে, সেগুলো প্রত্যেকটা মিনিমাম দাম ধরেন 1 কোটির নিচে কিছু নাই ফর এক্সাম্পল, বা 10 কোটির নিচে কিছু নাই। তো তার ক্ষেত্রে আসলে 1,00,000 টাকা একটা ল্যাপটপ কিছুই না। তো সে যদি রিকগনাইজ করে এইভাবে যে 1 বছর বেশি যাওয়া লাগবে এবং এর দাম মিনিমাম 1,00,000 টাকা হইতে হবে, দ্যাট ইজ ফাইন জাজমেন্ট। আপনি দেখবেন যে তার আসলে আর অন্য অ্যাসেটের কি অবস্থা, অন্য অ্যাসেট এত বেশি যে তার কাছে আসলে ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে 1,00,000 টাকা, দ্যাট ইজ ফাইন। এটা আপনি জাজমেন্ট ইউজ করবেন। সে তার জাজমেন্ট ইউজ করে 1,00,000 টাকা নির্ধারণ করেছে, আপনি আপনার জাজমেন্ট ইউজ করে অবজারভেশন দিবেন যে আপনার 1,00,000 টাকা বেশি নাকি কম হয়ে গেছে, আপনার আসলে আরো কমানো উচিত বা বাড়ানো উচিত। আবার একটা কোম্পানি হয়তো 5,000 টাকা করেছে, কারণ সে তার বাকি ল্যাপটপ, তার অ্যাসেট আছেই হয়তো অনেক কম দামি অ্যাসেট, তো তার জন্য 5,000 টাকা অনেক সিগনিফিকেন্ট। সো দিস ইজ জাজমেন্ট। সো দ্যাট মিনস প্রত্যেকটা কোম্পানির একটা পলিসি থাকবে। আমাদের প্রথম কাজ হচ্ছে পলিসি নেওয়া অডিটিকে, মানে একদম ডকুমেন্ট চাবই আমরা, ডিটেলস চাইতে থাকবো, বাট এটা অফকোর্স থাকবে সাথে।
কারণ আপনি যদি নাই বোঝেন যে ওর ফিক্সড অ্যাসেট কোনটা কোনটা ফিক্সড অ্যাসেট না, তাহলে তো আসলে অডিট করে লাভ নেই। সো ওই ক্রাইটেরিয়া মিট করতে হবে যে কোম্পানি হয়তো আপনারা দেখবেন যে ওখানে বলা আছে যে মোর দ্যান 1 ইয়ার অথবা একটা ভ্যালু থাকবে, এই দুইটা মিট করতে হবে, ওটা আপনার পেয়ে গেলেন। সো এই হোল ডিসকাশনের মানে হচ্ছে যে আমরা লজিক্যাল জিনিসটা মানে বোঝা আর কি, শুধু অন্ধের মতো অডিট না করা। সো দিজ আর দ্য রিজনস। এই জায়গাগুলোতে হচ্ছে আমাদেরকে ইনিশিয়ালি কিন্তু ডকুমেন্ট গুলো নিতে হবে, বুঝতে হবে যে এই কোম্পানি আসলে ফিক্সড অ্যাসেটটা কোনগুলা। ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখলেন যে এই কোম্পানির 1 বছর বেশি যাবে এবং 5,000 টাকা বেশি হইতে হবে। সেই ক্ষেত্রে দেখলেন যে হয়তো কোনো একটা জিনিস কিনেছে স্টেশনারি টাইপেরই, কিন্তু এটা দাম 10,000 টাকা, বাট আপনি দেখলে মনে হয় না যে অ্যাসেট, ছোট একটা জিনিস কিনছে এবং ওটা হয়তো পিএনএল এ চার্জ করে ফেলছে। তখন কিন্তু আপনার অবজারভেশন যে ভাই আপনার পিএনএল বলা আছে, কিন্তু আপনার পলিসিতে বলা আছে যে 1 বছর বেশি যাবে আর 5,000 টাকা বেশি। সো এই জিনিসটা তো আসলে ফিক্সড অ্যাসেট, মানে এটা কেন এক্সপেন্সে চার্জ করেছে। সো দিস ইজ অবজারভেশন। সো এই হচ্ছে আমাদের শুরু আর কি অডিট করা। ওকে ফাইন, এগুলো আমরা বুঝলাম যে ফিক্সড অ্যাসেট কি এবং ডেবিট আমরা কখন কখন করি এবং এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি পারমিট করে। So আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে এই জিনিসগুলো বুঝে পলিসি নিয়ে তারপর হচ্ছে আগানো। এরপরে আসেন ফিক্সড অ্যাসেটে তো কি থাকে, ওপেনিং ব্যালেন্স থাকে। ওপেনিং ব্যালেন্স হচ্ছে এই মানে এই যে বছর আপনি অডিট করতে গেছেন, ফর এক্সাম্পল 2023 অডিট করতে গেছেন, তো 2022 ডিসেম্বরে আসলে ফিক্সড অ্যাসেটে কত টাকা ছিল সেই ওপেনিং ব্যালেন্স থাকবে, মানে একটা শিডিউল থাকে। জাস্ট ওয়ান থিং। তো ওপেনিং ব্যালেন্স থাকে, দেন হচ্ছে ওই শিডিউলে এডিশন থাকে, ডেপ্রিসিয়েশন, দেন ক্লোজিং ব্যালেন্স। সো ওপেনিং ব্যালেন্স আসলে ডকুমেন্ট দেখার কিছু নাই, কারণ ওপেনিং ব্যালেন্সের ডকুমেন্ট গুলা মানে ওই ওপেনিং ব্যালেন্সের যেসব অ্যাসেট আছে এই যাবৎকালে 2023-এর ওপেনিং ব্যালেন্স মানে হচ্ছে হয়তো কোম্পানি ফর্ম করেছে 1990 সালে, তো তখন থেকে শুরু করে অ্যাসেট কিনেছে, ডেপ্রিসিয়েশন হয়েছে, সেগুলো করে করে কিন্তু ওপেনিং ব্যালেন্সটা আসছে। তো ওগুলো অলরেডি কিন্তু অডিটেড। সো আমরা আগেই ওটা দেখবো না, আমরা দেখবো যে এই বছর নতুন করে কি কিনেছে এডিশন গুলো। সো আমরা কি করবো, এই এডিশনের বলেন, ধরেন বললো যে ওপেনিং ব্যালেন্স 100 টাকা, এডিশন হচ্ছে ধরেন 10 টাকা, আর ডেপ্রিসিয়েশন 5 টাকা। সো ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 105 টাকা। তো প্রথমে আমরা দেখবো যে এডিশন যে বলতেছে 10 টাকা সেটা নিয়ে কাজ করবো। So তখন আমরা প্রথমে কাজ করবো কি, যে বললাম যে তোমার যে এডিশন হয়েছে বলতেছো, এই এডিশনের এডিশন আমাকে ব্রেকডাউন দাও। সো ধরেন ফর সিম্পলিসিটি, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, ধরে নিলাম যে এই 10 টাকা যে আমরা বলতেছি, সে বললো যে আমাদের এই বছরে সব মিলে 10টা ল্যাপটপ কিনছি আমরা, প্রত্যেকটা ল্যাপটপের দাম 1 টাকা করে মনে করেন। তাহলে 10 টাকা হচ্ছে আমরা, ও আমাকে 10টা, ওই 10 টাকা ব্রেকডাউন দিল কি 10টা ল্যাপটপ। এবার হচ্ছে আমাদের কাজ শুরু হলো আর কি। ওকে, তাহলে 10টা ল্যাপটপ হচ্ছে আমার পপুলেশন, মানে তার সে টোটাল 10টা ল্যাপটপ কিনেছে। এই 10টা ল্যাপটপ কিনলো, এই 10টা ল্যাপটপ হচ্ছে আমরা এখন দেখবো যে এগুলো ঠিকঠাক মতো আছে কিনা, রেকর্ড করেছে কিনা। তো এই 10টা ল্যাপটপের মধ্যে আমরা আসলে ধরেন এই 10টা ল্যাপটপ একসাথে হয়তো পারচেস করে নাই, প্রত্যেকবার আলাদা আলাদা পারচেস করেছে। তো এই 10টা ল্যাপটপ 10 বার এন্ট্রি দেওয়া, এই 10টা ল্যাপটপে সব ঠিকঠাক আছে কিনা সেটা আমরা দেখবো। তো প্রথমে আসবো হচ্ছে যদি আমরা সি ভাবটা করেছি, সিএ বিওপি মাথায় রাখার জন্য, কিন্তু আমরা শুরু করবো অ্যাকুরেসি দিয়ে। তো ঠিক আছে, না এই অ্যাডিশন যে 10 টাকা বলতেছে এটা সম্ভবত অ্যাকুরেট না, 10 টাকা শুধু 10 টাকা না একদম, এটা আপনি ধরেন অ্যাকাউন্টিং বোঝেন না, একদম লেম্যান, কিচ্ছু দরকার নাই, আপনার একদম বাংলা অডিট করবেন যে 10 টাকা যে বলতেছে 10 টাকা অ্যাকুরেট না, প্রথম রিস্ক। তাহলে আমরা অ্যাকুরেসি চেক করব। অডিট প্রসিডিউর কি হবে? অডিট প্রসিডিউর হচ্ছে যে আমরা এর ব্রেকডাউন নিব, নিয়ে স্যাম্পল করব, 10টার মধ্যে কয়টা দেখবো। সেই স্যাম্পলস নিয়ে আমরা গত ক্লাসে আলাপ করেছি, আরো ডিটেলস আলাপ আছে আপনার চ্যাপ্টার 11-এ। সো এই স্যাম্পলিংটা 10টার মধ্যে কি আমরা 5টা দেখবো নাকি 4টা দেখবো নাকি 7টা দেখবো, সেটা কিন্তু আমরা কথা বলছি লাস্ট ক্লাসে, আমরা কন্ট্রোল টেস্টিং করবো কিনা আর সাবস্ট্যান্টিভ অ্যানালিটিক প্রসিডিউর করলে আমরা ডিসাইড করবো কতগুলো করবো। চ্যাপ্টার 11 না একটু বড়, মানে একটু এটা আরো এলিবারেট করা আছে, আমরা দেখবো আর কি। তো ধরেন আমাদের আসলো, ওই ক্যালকুলেশন করে দেখলাম 4টা করতে হবে, মানে আউট অফ 10 আমি 4টা অ্যাকুরেসি নিয়ে কাজ করবো। দেন হচ্ছে আমি মানে উই ক্যান কনক্লুড যে ঠিক আছে কি ভুল আছে।
তো ধরেন আপনি এটার স্যাম্পলিং মেথড আছে অনেক, সেগুলো চ্যাপ্টার 11 বলা আছে, নেক্সট ক্লাসে দেখবো। সে যে কোনো একটা স্যাম্পলিং টেকনিক অ্যাপ্লাই করে আপনি যে কোনো 4টা স্যাম্পল নিলেন, নিয়ে প্রথম কাজ হচ্ছে এই স্যাম্পলটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলেন, দিয়ে বলেন যে আমাকে এই রিলেটেড ডকুমেন্ট গুলো দাও, তুমি যে কিনেছো সেগুলোর ইনভয়েস, সেগুলোর পেমেন্ট আমি দেখবো আর কি, ব্যাড ট্যাক্স কাটা হয়েছে কিনা, যেটা বাংলা ভাউচিং বলি আমরা, একদম ইনিশিয়াল ভাউচিং। কোম্পানি কি করবে, এই 4টা ল্যাপটপের হচ্ছে ডিটেলস ডকুমেন্ট আপনাকে দিবে। সেখানে আপনি দেখবেন যে এই ল্যাপটপটা, ও তো বলতেছে প্রত্যেকটা 1 টাকা করে, তাহলে অবশ্যই ইনভয়েসে 1 টাকা কথাটা বলা থাকবে, যে ইনভয়েস পাঠিয়েছে ভেন্ডর। তো দেখলেন যে ইনভয়েসে 1 টাকা বলা আছে, আপনি টিক দিলেন বা আপনি ওয়ার্কিং করলেন একটা এক্সেলে, ওই 4টা ল্যাপটপের ইয়েটা নিলেন, নিয়ে হচ্ছে এখানে দেখলেন ইনভয়েস প্রাইস 1 টাকা 1 টাকা করে দিয়ে আসলে এখানে ভ্যাট ট্যাক্স ঠিক মতো কাটছে কিনা, কোম্পানি ব্যাংক থেকে টাকাটা গেছে কিনা, ব্যাংক স্টেটমেন্ট থেকে দেখলেন যে গেছে, ওকে, ডান। সো দেন আপনি এই যে ওয়ার্কিংটা করলেন, আপনার অ্যাকুরেসি শেষ। অ্যাকুরেসি আপনি টিক মার্ক, যে আপনার 6টা রিস্ক ছিল, তার মধ্যে একটা রিস্ক দেখলেন আপনি, ইটস ফাইন। যদি ওইখানে থাকতো যে 1 টাকা না, ইনভয়েস করছে ধরেন 50 পয়সা, তাহলে কিন্তু অবজারভেশন বেড়ে যেত যে তুমি তো 4টা ল্যাপটপের দাম 4 টাকা বলতেছো, বাট ইনভয়েস তো করছে হচ্ছে 50 পয়সা করে, বা যে কোনো একটা ল্যাপটপের দাম 50 পয়সা। দেন দেন ইনিশিয়াল অবজারভেশন পেয়ে গেলেন, লিখে রাখলেন যে আপনার অবজারভেশন হচ্ছে যে একটা ইনভয়েসে দেখা গেছে 50 পয়সা, নট 1 টাকা। সো ক্লায়েন্ট আসলে ওভারসিট করছে। এই কাজটা করতে আসলে কিচ্ছু লাগে না, আপনার অডিট স্ট্যান্ডার্ড বুঝতে হবে না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিছু বুঝতে হবে না, একদম বাংলা মেথড। তো এই এতটুকু করলেন হচ্ছে একদম ইনিশিয়ালি, যেটা হয়তো আমরা অনেকে ভাবি অডিট মানে এটা, আসলে অডিটে আরো অনেক কিছু দেখতে হবে। এই অ্যাকুরেসিটা কিন্তু ডাউন। এবার আসেন ভ্যালুয়েশন, যেহেতু অ্যাকুরেসি দেখে বলছেন, আমরা ভ্যালুয়েশন দেখবো। সো ওয়ার্কিং করে দেখলাম যে অ্যাকুরেট, ইনিশিয়ালি বুঝলাম। এবার আমরা বলবো যে আসলে ভ্যালুটা কত হওয়া উচিত, সেটা বুঝতে গেলেই, এই অডিটটা করতে গেলেই, ভ্যালুয়েশনটা করতে গেলে আমাকে আসলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জানতে হবে, তাছাড়া পারা সম্ভব না। সো তখন আপনি I16 গেলেন, গিয়ে এই যে মেজারমেন্টের যে ইয়েটা থাকলো, সেখানে গিয়ে দেখলেন যে ও তো রেকগনাইজ করবে, বুঝছি তখন। এবার হচ্ছে এটা আসলে ভ্যালুটা কত হবে সেটা গাইড করবে। তো এইখানে গিয়ে দেখবেন যে বলছে যে একটা ফিক্সড অ্যাসেট আসলে রেকর্ড করতে, রেকর্ড ইয়ে হচ্ছে পারচেজ প্রাইস প্লাস আদার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট হচ্ছে অ্যাসেট হিসেবে রেকগনাইজ করতে হবে। আদার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্টের এক্সাম্পল কিছু দেওয়া থাকবে, যেটা আনতে কোনো কনভেন্স খরচ কস্ট হয়েছে কিনা, ইনস্টলেশন করতে কোনো কষ্ট হয়েছে কিনা, মানে রেডি ফর ইউজের আগ পর্যন্ত যা যা খরচ সবই হচ্ছে এই ফিক্সড অ্যাসেটের খরচ হিসেবে দেখাইতে হবে। এমন না যে আমি 1 টাকাতে ল্যাপটপ কিনছি, এটা আনতে আমার 10 পয়সা লাগছিল, তো আমি ল্যাপটপ হিসেবে ফিক্সড অ্যাসেট 1 টাকায় দেখাইলাম, আর 10 পয়সা যে আমার আনতে খরচ, এটা আমি পিএনএল এ চার্জ করলাম, তাহলে কিন্তু ভুল। অ্যাজ পার এখন স্ট্যান্ডার্ড পিএনএল চার্জ করা যাবে না, এটা হচ্ছে আমার ফিক্সড অ্যাসেটের সাথে রেকর্ড করতে হবে। থ্যাংক ইউ ভাই। তো এবার হচ্ছে আমাদের বেসিক্যালি ধরেন খেলাটা শুরু আর কি। তো আপনি এই মেজারমেন্ট, এই ভ্যালু যখন দেখতে যাবেন, তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন যে ভাই, আপনি তো দেখলাম যে ওই ল্যাপটপ গুলো কিনছেন, তো ইনভয়েস তো সব ঠিকঠাক, আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি নেটওয়ার্কের প্রবলেম আছে এখন? ইজ ইট ফাইন? ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, কোশ্চেন টোশ্চেন করে না, ওর ঘুমাই যায় না, হ্যাঁ। তো ধরেন আপনি এই ভ্যালুয়েশনের করতে গিয়ে আপনি তখন ক্লায়েন্টকে বললেন, এটা কিন্তু জাস্ট ইনফর্মাল, আপনি আলাপ করতে পারেন। যে পিএনএল করবে, এক্সপেন্স গুলা যে দেখবে, সে কিন্তু এখান থেকে এক্সপেন্স দেখতে গিয়ে ডেসক্রিপশন দেখে অনেক সময় বুঝে ফেলতে পারবে। তো এই জন্য হচ্ছে আমাদের সবসময় কোলাবরেটলি একসাথে কাজ করতে হয়। যে তুমি এক্সপেন্সে এরকম কোনো যদি এক্সপেন্স দেখো যেটা মনে হয় যে ফিক্সড অ্যাসেটের সাথে রিলেটেড, তাহলে কিন্তু আমাকে বলবা, কারণ ওটা আসলে এক্সপেন্সিভ আর চার্জ করা যাবে না, ফিক্সড অ্যাসেট হিসেবে রাখতে হবে, ডেপ্রিসিয়েট করতে হবে। তো ওখানে দেখলো যে ল্যাপটপ কনভেন্স কস্ট হিসেবে সে ধরেন 50 পয়সা বুক করা। ধরেন আপনার একজন যে এক্সপেন্স দেখতেছে, সে আপনাকে তখন যে ফিক্সড অ্যাসেট দেখতেছে তাকে বলবে যে ভাই, তুমি তো ফিক্সড অ্যাসেট দেখতেছো, আমি কিন্তু দেখতেছি যে ল্যাপটপ যে ওরা ক্যারি করছে সেখানে 50 পয়সা ওরা একটা কনভেন্স কস্ট দিয়েছে আর কি, সেটা তো এই এক্সপেন্সে চার্জ করে দিয়েছে, এটা তো এক্সপেন্স আসবে না, এটা তো ল্যাপটপের কস্ট হিসেবে, ল্যাপটপ 1 টাকাতে কিনছে, আর ধরেন আনতে 50 পয়সা খরচ, তো ল্যাপটপই আসলে দাম হবে 1 টাকা 50 পয়সা। তো এই 1 টাকা 50 পয়সা সে অ্যাসেটে দেখাবে। এবং এটা যদি ধরেন ল্যাপটপের ইউজফুল লাইফ 10 বছর হয়, তাহলে প্রত্যেক বছর ওই 1 টাকা 50 পয়সার 10 ভাগের 1 ভাগ করে ডেপ্রিসিয়েট করবে। সো এই বছর আসলে পিএনএল এ সে বেশি চার্জ করে ফেলছে, এটা হচ্ছে অবজারভেশন। বাট আপনি ধরেন ওই লাইনে হাঁটলেন না, আপনি সে তো আপনাকে বলবে কিছু পেলে, বা আপনি আপনার মতো করে ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন যে আপনি যে ল্যাপটপটা নিয়ে আসছেন,
আনতে কিভাবে আনছেন? ওই যে আপনি প্রসেস দেখলে বুঝতে পারবেন বা ডকুমেন্ট দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমার কিনে আনতে কনভেন্স হয়েছে আরো 50 পয়সা। তখন বলেন যে ওই 50 পয়সা কোথায়? তো ওটা কনভেন্স কস্ট, ওটা তো আমি পিএনএল চার্জ করে ফেলছি। তখন বলবেন না না ভাই, অ্যাজ পার অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড আপনি এটা পিএনএল চার্জ করতে পারবেন না। এই যে হচ্ছে 16 বলা আছে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট যেগুলো হয় এই ইউজেবল কন্ডিশন আনতে সবই হচ্ছে এই ল্যাপটপের কস্ট আসলে। সো আপনার ল্যাপটপের দাম 1 টাকা না, ল্যাপটপের দাম হচ্ছে 1.5 টাকা। তারপরে জিজ্ঞেস করলেন যে আপনি কি ওই কোনো সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে কোনো ইয়া লাগছে, মানে কাউকে কোনো টাকা পয়সা দিয়েছেন? তখন বললো যে হ্যাঁ, মানে ধরেন এই সফটওয়্যার তো আমাদের পারচেস করা ছিল যে যেটা যেটা আসলে বেসিক্যালি ইনট্যাঞ্জিবল অ্যাসেটে যাবে, বাট এটা ইনস্টল করতে গিয়ে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয়েছিল, সবগুলো সে ইনস্টল করে দিচ্ছে, তাকে আমরা এত টাকা দিছি, ধরেন আরো 50 পয়সা দিছে পার ল্যাপটপ। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, নাম্বার গুলো কিন্তু ম্যাটার না। তখন বলেন যে ও মাই গড, তো এই এই 50 পয়সা কোথায় দেখাইছেন? বলছে ভাই এটা তো সার্ভিস ফি হিসেবে আমরা পিএনএল এ চার্জ করে ফেলছি। তা না না, এটা তো পিএনএল চার্জ হবে না। তো পিএনএল যে আপনি এডিশনাল 1 টাকা এবার চার্জ করেছেন, আসলে আপনার প্রফিটটা আপনি কম দেখাইছেন, আপনার প্রফিট আরো বেশি হবে। কারণ এই 50 পয়সা হচ্ছে আপনার কনভেন্স কস্ট প্লাস হচ্ছে ইনস্টলেশন কস্ট 50 পয়সা, এই দুইটা মিলে আসলে ল্যাপটপের পার ল্যাপটপ দাম 2 টাকা আসলে। সো এটা আপনি অ্যাসেটে দেখাবেন, ডেপ্রিসিয়েট করবেন। সো ভ্যালুয়েশন চেক করতে গিয়ে আপনারা কি কি পাচ্ছি আমরা, যে অ্যাকুরেট বলতেছি আমরা, যে ঠিক আছে ইনভয়েসে যা বলছে সেটা অ্যাকুরেটলি সে লিখছে, মানে রেকর্ড করেছে, কিন্তু সেখানে ভুল নাই। কিন্তু ভ্যালুটা যেটা হওয়ার কথা সেটা হচ্ছে আসলে প্রত্যেকটা ল্যাপটপ দাম 1 টাকা সে পারচেস প্রাইস, কিন্তু এর পিছনে আরো 50 পয়সা গেছে হচ্ছে আনতে, আর 50 পয়সা গেছে ধরেন এই ইনস্টল করতে। তাহলে প্রত্যেকটা ল্যাপটপ দাম হচ্ছে 2 টাকা করে। সো 10টা দাম হচ্ছে 20 টাকা, সে রেকর্ড করেছে 10 টাকায়। সো ভ্যালুয়েশন ঠিক নাই, আপনি তখন অবজারভেশন দিয়ে দিলেন যে আপনার ফিক্সড অ্যাসেটে ভুল আছে, এটা দাম আসলে 20 টাকা। এটা নিয়ে অনেক ক্লায়েন্ট ডিবেট করতে পারে, আপনি জাস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দেখাই দিলেন যে অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনার এটা হচ্ছে নিয়ম। সো পিএনও থেকে উঠাই দেন, নিয়ে আসেন, ডেপ্রিসিয়েট করেন। দেন বা পেলেন না, হোয়াট এভার, পেলে তো আপনি অবজারভেশন থাকলো, ক্লায়েন্টের সাথে কথা বললেন, রেজাল্ট বললেন, না হলে আবার ও যে অডিট রিপোর্টে যাবে কি যাবে না, 50 পয়সা বা 1 টাকা কি আসলে আপনার জন্য ম্যাটেরিয়াল কিনা, সেটা নিয়ে আমরা আলাপ করেছি, ওগুলো ওই ট্রিটমেন্টে যাবে। ইনিশিয়ালি ধরলাম যে ভুল আছে, আপনি অবজারভেশন দিয়ে রাখলেন, বা ভুল নাই বাট আপনি কাজটা করেছেন, ওয়ার্ড এন্ড লিখলেন আপনি যে আমি এই অ্যাজ পার অ্যাকাউন্টিং 16 স্ট্যান্ডার্ড 16 আমি দেখেছি যে এই ল্যাপটপ বা হোয়াট এভার আপনি মেশিন দেখতে পারেন ল্যাপটপ, এটার সাথে যে রিলেটেড কস্ট গুলো সেগুলো ক্লায়েন্ট অ্যাসেটে ক্যাপিটালাইজ করেছে কিনা সেটা আমরা চেক করেছি। ওই যে চারটা ওই পাশেই লিখলেন যে আহ, কি বলে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট ক্যাপিটালাইজড, লিখে ইয়েস ইয়েস, নো হইলে নো, তখন নো হইলে কত টাকা করে নাই সেই কথাটা লিখলেন, অবজারভেশন। সো ওই ওয়ার্কিং ফাইলে কিন্তু এক্সটেন্ড হচ্ছে, কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাসারশন, এগুলো অ্যাসারশন বলে, পরে বলতাম আর কি, এই চেক লিস্ট গুলো কিন্তু আপনার ফিল আপ হয়ে যাচ্ছে, ডান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভ্যালুয়েশন। তো আপনি এই কাজটা করে ফেলেন মানে ভ্যালুয়েশন ডান। সো ইন ফিউচার যদি কখনো কোনো প্রবলেম রেইজ হয় যে আপনি অডিট করেছেন, আপনার ধরেন অডিটের এই ওয়ার্কিং ফাইল রিভিউ করবে কেউ, কোনো রেগুলেটর অথবা আপনার পার্টনার অথবা ম্যানেজার, সে আপনাকে আটকাতে পারবে না। সে আপনাকে যদি বলে আপনি কি ভ্যালুয়েশন এই এই চেক লিস্টটা দেখেছিলেন, তখন আপনি বলতে পারেন দেখেছি। বাট না জানা থাকলে কিন্তু তখন হয়তো আপনি বলবেন আমি তো স্যার, আমি তো ইনভয়েস দেখেছি। তো ইনভয়েস দেখলে কি শেষ এই যেগুলো? তো এইগুলো হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদের আর কি কি আছে। দেন হচ্ছে ধরেন এই ওনারশিপটা বলে ফেলি, এগুলো কিন্তু জিনিসটা মনে হচ্ছে এগুলো কাজ করতে অনেক কিছু করা লাগে, কিন্তু যেহেতু আপনার মাথায় না থাকলে কিন্তু মিস হয়ে যাবে। এখন ধরেন ল্যাপটপ আসলে ইনভয়েস যখন করেছে, এটা এই ল্যাপটপটা আসলে কোম্পানি ওন করে কিনা সেটা কিভাবে বুঝবেন? এটা বোঝা খুব ইজি, ইনভয়েসটা কোম্পানি নাম করেছে কিনা। So আপনি যখন ইনভয়েসটা নিয়ে আসলেন শুধু ফিগার দিকে তাকাইলেন তা না, ইনভয়েসটা কার নামে আসলে করা ওটাও দেখে ফেললেন, উপরে থাকবে ইনভয়েসটা কাকে করেছে। সেগুলো তখন কোম্পানির নাম দেখলেন, দ্যাট মিনস কোম্পানি ওন দিস ল্যাপটপ। যেহেতু কোম্পানির নামে ইনভয়েস করা, কোম্পানি নিজে নিজে থেকে কিনছে, কোম্পানি ব্যাংক থেকে গিয়েছে, তো এই ডাজমিন হচ্ছে কোম্পানি ওন করে। এখন প্রবলেম হচ্ছে যে এটা তো খুব সিম্পল জিনিস, কিন্তু কিছু ক্ষেত্রে আছে যে রেজিস্ট্রেশন দিতে হয়। যেমন ধরেন গাড়ি বা মোটর বাইক, এগুলো কিন্তু কিনলেই আপনি ওন করেন তা না, কার নামে রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। মানে আপনার বিআরটি তে রেজিস্ট্রেশন করতে হবে। এমন হইতে পারে যে অন্য কোম্পানি জিনিস হচ্ছে আপনি কিনে দিচ্ছেন, হইতেই পারে। সো এইসব ক্ষেত্রে যেগুলো লিগ্যাল ডকুমেন্ট লাগে
ফর এক্সাম্পল এই অ্যাসেট এডিশনের মধ্যে দেখলেন যে একটা কোম্পানি 2টা কার কিনেছে, প্রাইভেট কার, তখন কিন্তু আপনাকে আলাদা করে এটা দেখতে হবে। আপনাকে বলতে হবে যে আমাকে ইয়ে দেন, এটা যে আপনার নামে রেজিস্ট্রেশন হয়েছে এই কোম্পানির নামে, সেই বিআরটি এর ডকুমেন্ট দেন, রেজিস্ট্রেশন ডকুমেন্ট কিন্তু নিতে হবে। সেখানে দেখেন যে এই কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা, দেন দ্যাট মিনস হচ্ছে দিস কোম্পানি ওনস দিস অ্যাসেট। তো এই কাজটা কিন্তু আসলে এই ভাউচিং করতে গেলেই হয়ে যাচ্ছে। জাস্ট মাথায় রেখে আপনি দেখেছেন কিনা, কেউ আপনাকে যদি ফিউচারকে জিজ্ঞেস করে যে অ্যাকুরেট তো দেখছো, ভ্যালুয়েশন তো দেখেছো, কিন্তু এটা কি কোম্পানি ওন করে কিনা আপনি কেমনি বুঝছেন? আপনার ওয়ার্কিং ফ্যামিলি না থাকলে দেন আপনি কিভাবে বলবেন? আপনার ওয়ার্কিং ফ্যামিলি থাকতে হবে যে আমি ওন করে কিনা এটা দেখেছি। তো দ্যাট মিনস দিস ইজ কাম। ওই পাশে একটা কলাম করলেন যে ডাজ দিস কোম্পানি ওন দিস, ইয়েস ইয়েস অ্যাজ পার ডকুমেন্ট। এই তিনটা কিন্তু আমাদের কাজ শেষ ফিক্সড অ্যাসেট। আমরা কিন্তু আস্তে আস্তে ফিক্সড অডিট শেষ করতে যাচ্ছি। এরপরে খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা কি? এক্সিস্টেন্স, এক্সিস্ট করে কিনা। ধরেন ল্যাপটপের ক্ষেত্রে কোম্পানি কি করতে পারে? কোম্পানি হয়তো যদি চায় সে এখানে ফ্রড করবে, কোন একটা আইডিবিতে গিয়ে বললো যে আমার নামে 10টা ল্যাপটপের একটা ইনভয়েস দেন, 10 লাখ টাকা, আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি। তো বাকি 9,90,000 টাকা কিন্তু ক্লায়েন্ট চাইলে ফ্রড করতে পারে আর কি। সো আপনি যখন, আপনাকে কিন্তু সে ওই যাবতীয় ইনভয়েস, পার্সেস, এভরিথিং সে দেখাবে, কিন্তু আসলে ওই ল্যাপটপই নাই, সব ফেক ডকুমেন্ট। ডকুমেন্ট কিন্তু ইটসেলফ ফেক না, সে ডকুমেন্ট ম্যানেজ করেছে আর কি, ইনভয়েস টিনভয়েস যা লাগে। সো আপনি শুধু ইনভয়েস দেখে চলে আসলেন, পরে দেখা গেলো যে এই ল্যাপটপই নাই কোম্পানিতে। তো আমাদের স্যার একটা কথা বলতো, আদিবিসি খান, উনি বলতো যে অডিট করার শেষে যদি ফিউচারে ধরা পড়ে যে কোনো একটা অ্যাসেটের দাম বা কোনো একটা লাইবিলিটি, এটার আসলে যে যে টাকা রেকর্ড করেছে কোম্পানি, অ্যাকচুয়ালি এটা কম বা বেশি, মানে ফর এক্সাম্পল এই ল্যাপটপের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পলটা দিই, ল্যাপটপ হিসেবে রেকর্ড করেছিল 1 টাকা করে, 10 টাকা, আর বাকি 50 পয়সা করে যে সে পিএনএল চার্জ করে ফেলছে, ধরেন আপনি এটা ধরতে পারেননি, 10 টাকা দেখাইছে, 20 টাকা হওয়া উচিত ছিল। ফিউচারে ধরা পড়লো যে এরকম একটা কোম্পানি ফ্রড করেছে বা মিস স্টেটেড করেছে, যেটা অডিটর ধরতে পারে নাই। স্যার বলতো যে মানুষ আমাদের মাপ করবে, মাপ করলে করতে পারবে, কারণ ইউ হ্যাভ সাম কি বলে আহ, কি ডিফেন্সিভ ব্যাকআপ, যে আমার আমার স্যাম্পল এগুলো পড়ে নাই। তো ওগুলা ওগুলা আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু আপনার ওয়ার্ক ডানে লেখা আছে এগুলা, ক্লায়েন্ট আমাকে বলছে যে না এই ধরনের কোনো খরচ নাই। আবার এক্সপেন্স যখন আমরা অডিট করতে গেছি তখন এই খরচগুলো আসলে আমাদের স্যাম্পলে পড়ে নাই। তো দ্যাটস আমরা ধরতে পারিনি, মানুষ মাপ করবে। কিন্তু যদি এমন হয় যে ল্যাপটপ কোম্পানি বলছে কিনছিল, কিন্তু ল্যাপটপ আসলে কিনে নাই, আপনি ফিজিক্যালি দেখেন নাই জিনিসটাকে, তাহলে খবর আছে, মানে এখানে মাপ নাই। যে ভাই আপনি কি অডিট করলেন যে আপনি ফিজিক্যাল জিনিসটা এক্সিস্ট করে কিনা দেখেন নাই। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো ফিজিক্যালি এক্সিস্ট করে অবশ্যই দেখে আসতে হবে। যার কারণে প্রত্যেক অডিটে 2টা জিনিস হয়, একটা ইনভেন্টরি কাউন্ট আর হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট ভেরিফিকেশন আমরা বলি। ইনভেন্টরি, যেহেতু আমরা এই সব অ্যাসেটকে 2টা ভাবে ভাগ করি, আমরা ফিক্সড অ্যাসেট আর একটা আবার ইনভেন্টরিতে যাই, যেগুলো কোম্পানি কেনা বেচা করে, ফিজিক্যাল এক্সিস্ট করে বাট নাম হচ্ছে ইনভেন্টরি। ওগুলো ডেপ্রিসিয়েশন হয় না, ওগুলো জাস্ট যেগুলো এখন সেল করতে পারে নাই অ্যাসেট হিসেবে দেখায়, পরবর্তী বছর এগুলো সেল করে। এগুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাস আছে, সমস্যা নেই। ইনভেন্টরি হচ্ছে IS2 তে যাবে এনিওয়ে। সো এই যে আমরা ফিজিক্যাল অ্যাসেট ভেরিফিকেশন করি, এটা হচ্ছে বিকজ দিস ইজ দ্য রিজন যে আমাদের ভেরিফাই করতে হয়। তো সেখানে কি হয়, এই যে আমরা এডিশন, এই যে অ্যাকুরেসি ভ্যালুয়েশন অ্যাপ্লিকেশন এগুলো দেখলাম এই বছরের ডকুমেন্ট গুলো নিয়ে, এই বছরের অ্যাডিশন নিয়ে, কিন্তু ফিক্সড অ্যাসেট যখন ভেরিফাই করবো তখন কিন্তু পপুলেশন হবে যে আজ পর্যন্ত টিল ডেট কোম্পানির যত ফিক্সড অ্যাসেট আছে সবই হচ্ছে আমার দেখতে হবে। এমন না যে এই বছর 10টা ল্যাপটপ কিনেছে, এই এই ল্যাপটপে দেখলাম চলে আসলাম, তা কিন্তু না। কারণ আগের আগের বছরগুলোর যে তার অ্যাসেট ছিল, সেগুলো যে এই বছর কিছু নষ্ট হয়ে যায় নাই বা হারাই যায় নাই অথবা কোম্পানি সেল করে দেয় নাই, সেটা তো আপনি জানেন না। আপনি তো আসলে অডিট রিপোর্ট সাইন সাইন করতেছেন হচ্ছে এই বছরের ক্লোজিং ফিক্সড অ্যাসেট কত সেটার উপরে। তো আপনি কিন্তু পার পাবেন না যে আগের বছর অডিটর দেখে ফেলছে বা আমরা অডিট করেছি সেগুলো ফিজিক্যালি ঠিক ছিল, তো এই বছর আর করিনি, শুধু নতুন এডিশন গুলো আমরা ফিজিক্যাল দেখছি। ইট ডাজ নট মেক সেন্স। যদি আপনাকে কোশ্চেন করে যে আগের বছর থেকে তো কিছু জিনিস
ডিস্ট্রয় হয়ে গেছে, হয়তো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, যেগুলো ক্লায়েন্ট এখনো ফিক্সড আছে হিসেবে দেখাচ্ছে, সেগুলো কিন্তু দেখছেন? তুমি দেখছো সেগুলো? তখন কিন্তু আনসার নেই। তো দ্যাটস ওয়াই ফিজিক্যাল অ্যাসেট ভেরিফিকেশন হচ্ছে অলওয়েজ টিল ডেট পর্যন্ত যত ফিজিক্যাল অ্যাসেট আছে সবগুলো হচ্ছে আপনার পপুলেশন, সেগুলো থেকে আমরা স্যাম্পল করবেন। যে ঠিক আছে, আমার 10,000 আছে, এর মধ্যে আমি হয়তো 500 দেখবো, ফিজিক্যালি গিয়ে দেখবো। তো এটা অ্যাসেট ভেরিফিকেশন খুব ইজি। আপনারা সবসময় করছেন, ইনভেন্টরি ভেরিফিকেশন করেছেন, যে প্রথমে লিস্ট নেই, নিয়ে হচ্ছে আমরা ওগুলো দেখি যে অ্যাসেট ট্যাগ আছে, সেগুলো মিলাই, অ্যাসেটটা ঠিকঠাক মতো আছে কিনা সেগুলো দেখি নেড়ে চেড়ে। এগুলো দেখে কি মনে হচ্ছে যে এগুলো অলরেডি এখন কি ইউজ করার মতো অবস্থায় আছে কিনা, না থাকলে বলতে হবে যে এগুলো রাইট অফ করতে। এগুলো আমরা দেখে আসি আর কি, ফিজিক্যালি দেখি। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যালি যখন দেখবো, তখন যেসব অ্যাসেট, যেমন ফর এক্সাম্পল একটা ঘটনা আছে, কোন একটা কোম্পানি লোন নিবে একটা ব্যাংকের কাছ থেকে। সো ব্যাংকের কাছে মর্গেজ রাখছে কি, ওই কোম্পানি তেলের বিজনেস করে। তো বলছে আমাদের অনেক তেল আছে, অনেক ব্যারেল তেল আছে, তো এগুলোর এগেনস্টে সে লোন নিচ্ছে। তখন ব্যাংক থেকে হচ্ছে একজনকে পাঠানো হয়েছে যে ও যে বলছে এত ব্যারেল তেল আছে, একটু দেখে আসো। তো সে গোডাউনে গিয়েছে এবং ওই ব্যারেল যেগুলো থাকে, ড্রাম, সেগুলো গুনে আসছে যে কত ড্রাম আছে। দেখে এসে বলছে যে ফাইন, ওদের এত ব্যারেল তেল আছে, দেখে আসছি, লোন দিছে। পরে দেখা গেছে যে আসলে কোম্পানি ব্যাংকরাপ্ট, কারণ ওই ড্রামের মধ্যে তেল ছিল না, ছিল সব পানি দিয়ে ভরে রাখছে, ওদেরকে জাস্ট ড্রাম দেখাই দিছে। মানে ড্রাম ধরে দেখছে যে এটা ভারী, তেলই মনে করছে। সো মেসেজ হচ্ছে যে আপনি যখন এই ধরনের কোনো প্রোডাক্ট দেখবেন, তখন স্যাম্পল বেসিসে টেস্ট করবেন যে ভিতরে তেলই আছে নাকি পানি আছে। এটা হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো দেখতে হয় আর কি। সেগুলো আমরা দেখি। আর একটা জিনিস যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে ইসের কার, প্রাইভেট কার, প্রাইভেট কার যখন আপনি ফিজিক্যালি ভেরিফাই করবেন, ধরেন কোম্পানি বললো যে আমাদের টোটাল 10টা প্রাইভেট কার আছে, তাহলে আপনি তো আর সারপ্রাইজ ভিজিট করবেন না, আপনি বলবেন যে, ঠিক আছে আমি অমুক দিনে দেখবো, আপনি কারগুলো রাখেন। কোথায় দেখা যাবে সেটা বলেন, কোথায় কার রাখেন? গ্যারেজে থাকে আর কি। তো ধরেন গ্যারেজে আপনি কার দেখতে গেলেন আর কি, ওই রেজিস্ট্রেশন পেপারটা নিয়ে যাবেন, নিয়ে দেখবেন যে নেম প্লেট থাকে, নাম্বার থাকে, নাম্বারটা ম্যাচ করে কিনা। সো আমাদের যে পার্টনার ছিলেন, আমার ডিরেক্ট পার্টনার আদিবেশ খান, ওনার একটা ভালো কোয়ালিটি ছিল, যখন কোনো টিমকে পাঠাতো তখন ওই টিমের সবাইকে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ব্রিফ করতো, ওই ওই ক্লায়েন্ট সম্পর্কে বলতো, যে ক্লায়েন্ট গুলোর, যেহেতু উনি পার্টনার দীর্ঘদিন অডিট করে, আর অনেকেই থাকে নতুন অডিট মেম্বার, সো একটা আইডিয়া দেয় আর কি, যে এই কোম্পানির কি অবস্থা, এই কোম্পানি ম্যানেজমেন্ট কেমন, ওরা ওদের টেন্ডেন্সি কি। এর এর পাশাপাশি অডিট নিয়েও কিছু কথাবার্তা বলতো, যে আমরা এইগুলো কিন্তু দেখবো আর কি। তো সেখানে আমি মাত্র জয়েন করি, 2 মাস হয়েছে আর কি। তো উনি বলতেছে যে আমরা আসলে ফ্রড ডিটেকশনটা কিভাবে করব। আহ যে এই কথা এক্সাম্পল দিচ্ছিল যে তুমি প্রাইভেট কার দেখতে গেছো, শুধু কার দেখে চলে আসলে হবে না, নেম প্লেটও দেখতে হবে। কারণ ধরো ওই কোম্পানি প্রাইভেট কার নাই, কিন্তু সে বলছে তার 10টা প্রাইভেট কার আছে, তুমি যেদিন যাবা সেই দিন হয়তো 10টা প্রাইভেট কার ম্যানেজ করছে, অন্য কোম্পানি থেকে নিয়ে আসছে বা রিলেটিভদের কাছ থেকে ম্যানেজ করছে, আমাকে 1 ঘন্টার জন্য দাও, তারপর দিয়ে দিচ্ছি, হয়তো তাকে কিছু টাকা দিচ্ছে। তো তুমি 10টা কার গুনে আসলা, কিন্তু আসলে এই কার্ডটা আসলে ওদের না। তো তোমার যেটা করা উচিত, ওই যে ওর যে কার বলতেছে, ওর 10টা কার আছে, তার তো রেজিস্ট্রেশন নাম্বার আছে, তো তুমি ওই ডকুমেন্ট নিবা, নিয়ে ওদের নেম প্লেটটা ওই নাম্বার সাথে ম্যাচ করে কিনা সেটা দেখে আসবা। তো তখন আমি কোশ্চেন করছিলাম, স্যার যদি ক্লায়েন্ট ফ্রডই করতে চায়, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে খুব ভালো একটা লার্নিং, আমি হোল লাইফ মনে থাকবে, আপনাদের হয়তো হেল্প পাবে। আমি তখন কোশ্চেন করছিলাম, স্যার আমার একটা কোশ্চেন আছে, যদি ক্লায়েন্ট আসলে চাই ফ্রড করতে, সে তো একটা একটা ডুপ্লিকেট নেম প্লেট ওই দিন লাগাই রাখতে পারে। ধরেন একটা একটা ক্লায়েন্ট আসলে তার ওই কার্ডটা সে কিনেছিল, নেম প্লেট নাম্বারটা তার রেজিস্ট্রেশন নাম্বার আছে, ডকুমেন্ট আছে, কিন্তু কার্ডটা হারাই গেছে বা নষ্ট হয়ে গেছে। কিন্তু সে এখন চাচ্ছে না এটা মানে বুকস থেকে সরাতে, সে চাচ্ছে দেখাতে যে তার কার্ডটা আছে। তাছাড়া তো যেদিন হারাই গেছে বা নষ্ট হয়ে গেছে, ওই দিন তো মানে যত রিটার্ন অন ভ্যালু ছিল সবই তো আসলে পিএনএল চার্জ করতে হবে, ক্লায়েন্ট ধরেন এটা চাচ্ছে না। তো ওই দিনের জন্য তো সে একটা নেম প্লেট বানাইতে পারে, ভুয়া নেম প্লেট। তো আমি কিভাবে বুঝবো যে নেম প্লেটটা অরিজিনাল? এটা আমি স্যারকে কোশ্চেন করছিলাম, যে তো আমার কি আসলে দায়িত্ব নেম প্লেটটা অরিজিনাল কিনা সেটাও দেখা। তখন স্যার খুব অ্যাপ্রিসিয়েট করছিলেন এবং হাসছিলেন যে ভেরি গুড কোশ্চেন। তো উনি একটা কনসেপ্ট বলছিল যেটা আমার সারা জীবন মনে থাকবে,
বলছিল যে অডিটর একটা স্কোপ আছে। দেখবেন আপনাদের চ্যাপ্টার 1-এ কিন্তু বলা আছে যে অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ নট কনক্লুসিভ। এটার মানে হচ্ছে যে আমরা যখন অডিট করতে যাব, আমাদের স্কোপ হচ্ছে যে আমাদের দৃশ্যমান যে জিনিসগুলো আমরা তো দেখতে পাই। একটা কার কিনেছে, আমি দেখতে পাচ্ছি যে কারের ইনভয়েস আছে, রেজিস্ট্রেশন পেপার আছে, কারটা আছে, রেজিস্ট্রেশন পেপারের সাথে কারের নেম প্লেটটা মিলে। তো দ্যাট মিনস এই সব জিনিস পারসুয়েসিভ মানে যে পার্সু করতেছে আমাকে, প্ররোচিত করতেছে আমাকে বিলিভ করতে যে এই কোম্পানি এই কারটা ওন করে। কিন্তু আমি কনক্লুড করতে পারতেছি না যে আসলেই ওন করে। কেন? কারণ আমি আসলে এই এই প্রত্যেকটা জিনিস তো ভেরিফাই করতে পারিনি। আমি তো নেম প্লেটটা ঠিক অরিজিনাল কিনা এটা তো আমি আমার স্কোপে নাই। এটা পুলিশের কাজ, এটা পুলিশ দেখবে, অডিটের কাজ না। তাহলে তো আমার অডিট একটা বছর অডিট করতে শেষ করতে আমার 3 বছর লাগবে। কেন? আমাকে যেগুলো তো ফিজিক্যাল মানে ফিজিক্যালি আছে এটা আমি বলতে পারছি, কিন্তু যেটা বলতেছে সেল হয়েছে আমি ডকুমেন্ট দেখতে পাচ্ছি, সেলের ইনভয়েস আছে, পারচেস করেছে কোন একটা এক্সপেন্স, একটা খরচ হয়েছে, সেটা তাকে কোম্পানিকে ইনভয়েস করেছে, সেটা দেখতে পাচ্ছি। এখন এই প্রত্যেকটা ডকুমেন্ট ক্লায়েন্ট কি আসলে ভেন্ডরের কাছ থেকে নিয়ে আসছে নাকি ক্লায়েন্ট নিজেই বানাইছে, এইটা তো আমি চেক করতে পারবো না। ইটস নট পসিবল। তাহলে তো আমার সেই ভেন্ডরের কাছে যাওয়া লাগবে, গিয়ে বলতে হবে ভাই এই যে ক্লায়েন্ট যে বলতেছে যে সে 10টা ল্যাপটপ কিনেছে, এই ইনভয়েস কি আপনি ইস্যু করেছিলেন? আপনার ইয়ে দেখি, ওই সময় আপনি 10টা ল্যাপটপ কোন কোন ল্যাপটপ সেল করেছেন, আপনার ইনভেন্টরি চেক করবো আমরা। তাহলে তো ভাই কয়েক বছর লাগবে। তো এটার জন্য আলাদা অডিট হয়, ফরেন্সিক অডিট, যেটা স্পেসিফিক ফ্রড যদি কোনো সন্দেহ থাকে আলাদা ইনভেস্টমেন্ট হয়, সেটা স্পেসিফিক ওইটা নিয়ে কাজ করে। সো ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ওই সময় আমাদেরকে দিয়েছিলেন স্যার, যে আমাদের একটা লিমিটেশন আছে, যে আমরা কোন পর্যন্ত দেখতে পারবো। এই কারণেই বলা হয় যে এক্সপেকটেশন গ্যাপ। এবং আমরা এটা বলে থাকি যে অডিট এভিডেন্স বা ইজ অলওয়েজ পারসুয়েসিভ নট কনক্লুসিভ। মানে আমাকে পারসু করতেছে বাট আই ক্যানট রিয়েলি কনক্লুড যে এটা আসলে এই জিনিস। সো স্যার গাড়িটা যদি পুরাতন থাকতো আর নেম প্লেটটা যদি নতুন থাকতো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যদি কোশ্চেন করতে পারেন গাড়ির পুরাতন নেম প্লেট নতুন হইতেই পারে। আপনি একটা কোশ্চেন করলে আপনাকে বললো যে নেম প্লেট হারিয়ে গেছে, পরে আবার বিআরটি তে অ্যাপ্লাই করেছি, ওরা নতুন নতুন প্লেট নিয়েছে। Fine? এখন আপনি নতুন তো করে চেক বিআরটি থেকে করবো। চেক করবেন না যে আসলে ওর কাছ থেকে নিয়েছে কিনা। হ্যাঁ, ওইটাই বলতে গেছিলাম লাস্টেরটা যে রাইট রাইট। নতুন ওইটা কিন্তু আমাদের গাড়ি কিনতে। স্কোপে নাই যে আমি আবার বিআরটি থেকে যাবো যে এই নেম প্লেটকে আপনারা দিয়েছেন কিনা। তাহলে তো ভাই ওই যে বললাম প্রত্যেকটা ট্রানজাকশন হচ্ছে আপনি এটা করতে গিয়ে আপনার তো কয়েক বছর লাগবে অডিট শেষ করতে। এই কারণে কিন্তু ওই 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 জন্যই বলা থাকে যে আমাদের এভিডেন্স হচ্ছে অডিট এভিডেন্স হচ্ছে পারসুয়েসিভ নট কনক্লুসিভ। এবার আসেন এক্সিস্টেন্সটা আমরা যখন দেখতে যাই তখন আপনারা কি একটা কনসেপ্টের সাথে ফ্যামিলিয়ার, এটাকে কি বলে, ফ্লোর টু শিট ফ্লোর, এই নামটা কখনো শুনেছেন? এটা হচ্ছে এই এই ফিজিক্যাল অ্যাসেট ভেরিফিকেশনের সাথে রিলেটেড। এনিওয়ান যারা ইনভেন্টরি বা ফিজিক্যাল অ্যাসেট অলরেডি ভেরিফিকেশন করেছেন তারা কি কনসেপ্টটা শুনেছেন কিনা? ফ্লোর টু শিট আর শিট টু ফ্লোর, শোনো তো কথা। আপনি করেন নাই ফিজিক্যাল অ্যাসেট ভেরিফিকেশন? নো ওয়ান? সিরিয়াসলি এটা প্রথমেই এই কাজগুলো তো আমরা করি। স্যার আমাদের এখানে বেশিরভাগ প্রি আর্টিকেল শিবির স্টুডেন্ট। ও ওকে, ইট ইজ আ প্রবলেম দেন। আমি তো স্যার ধরে নিচ্ছি। শুনিনি, তবে অনুমানিক আনুমানিক বুঝতেছি স্যার। ওকে ওকে, এটা জানা ছিল না। তাহলে তো একটু, এটা প্রথম থেকে জানা থাকলে তো আমি তাহলে আরো ডিফারেন্ট ভাবে অন্যভাবে বলতাম। আমি তো না ধরে নিচ্ছি স্যার যে যেভাবে ব্যাখ্যা দিয়ে বুঝাইতেছেন হ্যাঁ, সুন্দরই হইতেছে, মানে একদম কল্পনা করতে পারতেছি যে কিভাবে কিভাবে। ওকে ওকে। না তারপরে ধরেন আমার আইডিয়া ছিল যে আপনারা হয়তো অলরেডি এগুলো কিছুটা ইউজ টু, এনিওয়ে সমস্যা নেই। তো তাহলে আর কোশ্চেন করে লাভ নাই, আমি আপনাদের বলে দিতেছি আসলে ফ্লোর টু শিট, শিট টু ফ্লোর হচ্ছে যখন আমরা ভেরিফাই করতে যাই কোন একটা জিনিস। ফর এক্সাম্পল ধরেন এই যে ফিক্সড অ্যাসেট নিয়ে আমরা আলাপ করতেছি, তো আমাদের কাছে কি থাকে? আমাদের কাছে থাকে হচ্ছে শিট। ধরেন বললো এই ফর এক্সাম্পল এখানে ধরেন এই যে 1 থেকে 12টা, আমরা এক্সাম্পল সিম্পল দিচ্ছি, আসলে কিন্তু এখানে হাজার হাজার থাকে। ধরেন কোম্পানি বললো কি যে আমাদের 12টা ল্যাপটপ আছে মনে করেন,
শুধু ল্যাপটপ আছে মানে আর কিছু নাই। তাহলে আমাদেরকে প্রথমে কি নিতে হচ্ছে? 12টা ল্যাপটপের লিস্ট। এই যে লিস্টটা দিচ্ছে এটাকে আমরা বলছি শিট। তাহলে ল্যাপটপ গুলো কোথায় আছে? ফ্লোরে আছে। ফ্লোর মিন যেকোনো থাকতে পারে, বাট এটা আমরা ফ্লোর বলতেছি, হয়তো টেবিলে আছে বা কোথাও বাসায় আছে বা ধরেন ওয়্যার হাউসে আছে, হোয়াট। তো আমার হাতে যেটা আছে ল্যাপটপের লিস্ট, এটাকে আমরা বলছি শিট। আর যেটা ফিজিক্যালি আছে যেখানে আছে সেটাকে বলছি ফ্লোর। সো আমাদের এই এক্সিস্টেন্স চেক করার ডিরেকশন দুইটা হইতে পারে, একটা হচ্ছে শিট থেকে ফ্লোরে যাব অথবা ফ্লোর থেকে শিটে আসবো। কিরকম? ধর আপনার শিটের মধ্যে এরকম আছে, এই ল্যাপটপ লিস্ট আছে, ডিটেলস আছে, একটা একটা করে আছে আর কি, এই দিকে আছে, আমি তো এই দিকে লিখছি, আসলে এই দিকে থাকে। তো সেখানে 1 2 3 এরকম ধরে নাম্বার আছে 12টা ল্যাপটপের। আপনি বললেন কি ক্লায়েন্টকে যে আমাকে এই 3 নাম্বার যে ল্যাপটপটা এটা দেখান। তার মানে আপনি কিন্তু প্রথমে শিটে গেছেন, সেটা গিয়ে বলতেছেন এই 3 নম্বর ল্যাপটপটা দেখান। দেন সে ফ্লোরে গিয়ে খুঁজতেছে যে 3 নম্বর ল্যাপটপটা কোথায়, এই যে এই হচ্ছে 3 নম্বর ল্যাপটপ। দেন আপনি ল্যাপটপ না পাইলেন, দেখলেন ল্যাপটপের পিছনে একটা ট্যাগ আছে, সেগুলো ম্যাচ করে কিনা শিটের সাথে, দেখে ট্যাগে ওকে করে আপনি শিটের পাশে টিক চিহ্ন দিন। এবং সেখানে দেখলেন কি S to F, মানে এটা আপনি শিট টু ফ্লোর দেখেছেন। জাস্ট ফর ইওর রেকর্ড, তারপরে আপনি ডিফেন্স করতে পারেন। তো এটা শিট টু ফ্লোর দেখেছেন। আবার ধরেন কিছুক্ষণ পরে হঠাৎ করে আপনার সামনে একটা ল্যাপটপ পড়ে গেছে, আপনি বলেন এই এই ল্যাপটপটা কোথায় আছে দেখান তো। তখন সে আপনাকে শিটে এনে দেখাচ্ছে, ফর এক্সাম্পল এটা ধরেন ফ্লোর, এই যে এইগুলো হচ্ছে ফ্লোরে আছে, এই যে এগুলো ছড়ানো ছিটানো। তো হয়তো আপনি হাঁটতে হাঁটতে দেখলেন যে এই 11 নাম্বারটা আপনার চোখের সামনে পড়ে গেছে। তো আপনি যখন বলেন যে আমাকে এই ল্যাপটপটা দেখান তো, তখন সে শিটে এসে দেখাচ্ছে যে এই যে হচ্ছে আপনার ল্যাপটপ 11 নম্বর। তখন আপনি ওকে দিলেন, দিয়ে লিখলেন যে F to S, মানে এটা আপনার ফ্লোর থেকে শিটে দেখেছেন। তো দুইটা কম্বাইন করে দেখতে হয়। এই 12টার মধ্যে মনে করেন আপনি 6টা বা 7টা দেখবেন, কিছু দেখলেন শীট থেকে ফ্লোরে, আর কিছু দেখেন ফ্লোর থেকে শীটে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি করতে হয় সবাইকে। স্যার একটু আবার বুঝাবেন। আচ্ছা, আপনি যখন ফিজিক্যালি ভেরিফাই করতে যাচ্ছেন তখন আপনি কিভাবে করবেন? আপনার কাছে শীট আছে না, যে ধরেন 12টা ল্যাপটপ আছে বললো কোম্পানি, তো আপনি তো আর এমনি খালি হাতে যাবেন না, অবশ্যই সেই 12টা যে ল্যাপটপ আছে এটা ডিটেলস আপনি প্রিন্ট আউট নিবেন। তার সেখানে 1 নম্বর 2 নম্বর এরকম থাকবে, নাম্বারিং থাকবে, দেন ল্যাপটপের নাম থাকবে যে ডেল, বা ধরেন আর একটা কলামে থাকবে যে পার্সেন্ট এত টাকা পারচেস করেছিল, ধরেন এরকম কিছু ইনফরমেশন থাকবে, কিন্তু এরকম প্রত্যেকটা রোতে ডিটেলস থাকবে আর কি। তো আপনার হাতে শিট আছে এবং এই শিট দেখে দেখে কোম্পানিতে 12টা ল্যাপটপ আছে, আপনি জানেন এই 12টা ল্যাপটপ আছে কিনা ফিজিক্যালি সেটা দেখতে যাচ্ছেন। তো ধরেন 12টা ল্যাপটপ তো আপনি এমনি জাস্ট 12টা কাউন্ট করে চলে আসবেন না, ট্যাগ করাইতে হবে তো আসলে যে কোন ল্যাপটপটা কোনটা। তাছাড়া তো যে কোনো একটা ল্যাপটপ দেখাই দিবে, বুঝতে পারছি স্যার। একই ল্যাপটপ কয়েকবার দেখাবে। সমস্যা এই কারণে হচ্ছে আমাদেরকে ট্যাগ করাইতে হয়, এবং যে ল্যাপটপ আপনি দেখে ফেলেছেন সেগুলোতে ইভেন সিল দিতে হয়, যেটা আমি দেখে ফেলছি, যাতে এটা আরেকবার না দেখাইতে পারে। বুঝতে তো পারছি আপনি স্যার। আপনি দেখবেন কিভাবে, দুইটা ডিরেকশন দেখতে পারেন। এক হচ্ছে আপনার হাতে শিট আছে, আপনি বলতে পারেন আমাকে এই ল্যাপটপটা দেখাও, সে তখন ফ্লোরে খুঁজবে, খুঁজে যখন পাবে তখন বলবে যে এই যে এই ল্যাপটপ হচ্ছে এই ল্যাপটপ। তো আপনি তখন আপনার শিটে তো আপনার হাতে থাকবে, আপনার শিটে টিক দিলেন যে ওটা ওকে, এবং পাশে লিখলেন শিট টু ফ্লোর। কেন? কারণ আপনি শিট থেকে কিন্তু ফ্লোরে গেছেন, রাইট? যে আমাকে এই ল্যাপটপটা দেখেন, ডিরেকশন হচ্ছে শিট থেকে ফ্লোরে। আবার কিছু ক্ষেত্রে হইতে পারে যে আপনি হাঁটতেছেন, হঠাৎ করে সামনে ল্যাপটপ পড়ে গেছে একটা, একজন ইউজ করতেছে, তখন বললেন যে এই ল্যাপটপটা আসলে আপনি কি রেকর্ড করেছেন? হ্যাঁ আছে। তখন ওই শিটে দেখলেন যে ওই ল্যাপটপের যে আছে ট্যাগ নাম্বার দেওয়া আছে, সেই ট্যাগের সাথে কোনটা যাচ্ছে, এইটা ট্যাগ নাম্বার মিলে দেখলেন যে এই ল্যাপটপই হচ্ছে এখানে লিখছে। তো আপনি শিটে ওকে দিলেন, লিখলেন যে ফ্লোর টু শিট, মানে আপনি ডিরেকশন হচ্ছে প্রথমে ফ্লোরে দেখছেন তারপর শিটে মিলাইছেন। আর একটা শিট থেকে হচ্ছে আপনি ফ্লোরে দেখেছেন, রাইট? এটা হচ্ছে ফ্লোর টু শিট, শিট টু ফ্লোর। থ্যাংক বুঝতে ইউ স্যার। পারছেন? ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা জেনারেলি ইজিলি জাস্ট শিট টু ফ্লোরে গেলে হইতো, ভেজাল কম, যে এটা দেখান, 5টা দেখে চলে আসলেন। এই দুটা কম্বাইন কেন করতেছি আমরা? কোনো জাস্ট যেহেতু আপনারা অডিট করেন এখন শুনলাম, হয়তো নাও জানতে পারেন, বাট কমন সেন্স কি বলে যেটা কেন করি, দরকার ছিল কি? কেউ একটা জাস্ট মানে লজিক্যালি বলতে পারবেন একটু চিন্তা করে যেটা কেন করতেছি আমরা? স্যার শিট টু ফ্লোরে গেলে হচ্ছে যে স্যার অনেকটা প্রি প্ল্যান ভাবে করতে পারে, কিন্তু ফ্লোর টু শিটে গেলে স্যার স্যার ফ্রডুলেন্টের স্কোপ কম থাকে। কিরকম?
স্যার শিট টু ফ্লোরে গেলে তখন স্যার হচ্ছে মানে যে প্রথমে হচ্ছে একটা আস্ক করা হচ্ছে, দেন ওইটা হচ্ছে আমার সামনে প্রেজেন্ট করা হচ্ছে। বাট হ্যাঁ ফ্লোর টু শিটে যখন যাব স্যার, তখন হচ্ছে তো স্যার মানে ফ্রডুলেন্ট এর জন্য তো স্যার মিনিমাম একটা টাইম প্রয়োজন হচ্ছে স্যার প্রিপেয়ার করার। মানে স্যার আচ্ছা অনেক সারপ্রাইজিং ভাবে ইয়ে করা হয়, তো ওই ক্ষেত্রে ফ্রডুলেন্ট এর স্কোপ হয়তো কম থাকে। ওকে, হতে পারে, আপনার পয়েন্ট নিলাম। বাট বেসিক্যালি অডিটের দিক থেকে একটা জাস্ট চিন্তা করেন তো যে কেন এটা করতেছি আমরা আসলে। আচ্ছা আমি একটু সহজ করে দিই, ওভার স্টেটেড আর আমরা বলছিলাম যে 100 টাকা মানে 100 টাকায় হইতে হবে, 10টা ল্যাপটপ মানে 10টাই হইতে হবে, এখানে 11টা হলেও ভুল, 9টা হলেও ভুল, রাইট? স্যার অনেক সময় সরকারি প্রতিষ্ঠানে দেখা যায় যে 100টা ল্যাপটপের বাজেট দিল যে 100টা ল্যাপটপ কিনবে, কিন্তু দেখা গেল যে টাকা দিয়েছে কিন্তু 100টা ল্যাপটপ কিনে নাই। তো ওই ক্ষেত্রে হুম, আমরা যাচাই বাছাই করতে যাই যে আসলে একটা 100টা ল্যাপটপ আছে কি নাই। সেক্ষেত্রে আমরা হয়তো বা এই জিনিসটা অ্যাপ্লাই করার জন্য দেখার জন্য এই জিনিসটা করি। সেটা তো বুঝছি। তো সেটা তো আমরা মানে জাস্ট শিট থেকে দেখে দেখে ফ্লোরে দেখে আসলে হইতাম, দুইটা মেথড কেন কম্বাইন? যে আমি বললাম যে 12টার মধ্যে আপনি ধরেন 6টা দেখবেন, 3টা দেখবেন শিট টু ফ্লোর, 3টা দেখবেন ফ্লোর টু শিট। এই যে আমি একটু কিন্তু হিন্স দিয়েছি যে আমরা মিস স্টেটমেন্ট, মানে একটা জিনিস ভুল থাকা মানে হচ্ছে কম থাকলেও ভুল বুঝি, বেশি থাকলেও ভুল। তো কমও থাকা যাবে না, বেশিও থাকা যাবে না, এক্স্যাক্টলি 10টা 12টা বলতেছে, ধরেন 12টা বা 10টা, বাট এবার কোম্পানি যদি বলে 10টা ল্যাপটপ আছে, 10টাই থাকতে হবে ফিজিক্যালি। ফিজিক্যালি 11টা থাকতে পারবে না। 11টা থাকলে কি হবে? তাহলে বলবো যে কোম্পানি একটা কম রেকর্ড করেছে। আর যদি 9টা থাকে, বলবো যে কোম্পানি একটা বেশি রেকর্ড করেছে, আছে 9টা, বলছে 10টা। এখন শুধু একদিকে গেলে এই প্রবলেম সলভ হবে না, যে কোনো একটা বুঝবেন আর একটা বুঝবেন না। ওইটাই জাস্ট বুঝতে চাচ্ছে, বলেই দিলাম। ধরতে পারতেছেন জিনিসটা? মানে ওকে। স্যার মৌখিক ভাবে যদি বলে তাহলে সেই ক্ষেত্রে তো আর বুঝবে না যে কয়টা আছে না আছে। হুম, আচ্ছা। একদম শিটের মধ্যে উল্লেখ থাকবে যে এই এই কয়টাই আছে অ্যাসেট বা ল্যাপটপ, তাহলে গিয়ে ওই কয়টাই পাবে। না, ঠিক আছে, বাট আমি আমি একটু সহজ করে দিই, আমি বলে দিচ্ছি শোনেন। দেখেন, প্রথম কথা আমরা বলতেছি যে কোম্পানি যেহেতু বলতেছে তার 12টা ল্যাপটপ আছে, মনে করেন ফর এক্সাম্পল এখানে যেটা লিস্ট আছে, আমার কথা হচ্ছে যে এই 12টাই থাকতে হবে ফিজিক্যালি। 13টাও থাকা যাবে না, 11টাও থাকা যাবে না, মানে কমও থাকা যাবে না, বেশিও থাকা যাবে না। এখন প্রবলেম হচ্ছে আপনি যদি শুধু শিট থেকে ফ্লোরে দেখেন, মানে কিন্তু হাজার হাজার জিনিস থাকে, 12টা দেখে আপনি হয়তো 12টা গুনে ফেলতে পারেন, কিন্তু ধরেন 12,000, তখন আপনি সব দেখবেন না। আপনি দেখবেন হচ্ছে হয়তো ধরেন 12,000-এর মধ্যে 200টা বা 300টা বা 2,000টা দেখবেন, কিন্তু বাকিগুলোর মধ্যে তো আপনি আসলে সবগুলো গুনে 12,000-ই আছে এটা তো আপনি করবেন না, আপনি জাস্ট স্যাম্পল বেসিস দেখে আসবেন, তাই না? তো সেখানে প্রবলেম যেটা হয়, শুধু যদি শিট থেকে ফ্লোরে যান, মানে ধরেন কোম্পানি বলতেছে যে আমার স্ক্রিনে যেটা আছে 12টা ল্যাপটপ আছে বলতেছে, এবার আপনি শুধু শিট থেকে ফ্লোর ফ্লোরে 12টাও যদি গুনে আসেন, আপনি তো চক্রের মধ্যে থাকবেন, এক এক জায়গায় এক একটা আছে। তো আপনাকে কিন্তু সে এখানে ধরেন ফর এক্সাম্পল 13 নম্বরটা ল্যাপটপ ছিল ফ্লোরে, এটা আপনি কখনোই ধরতে পারবেন না। যদি 12টা আপনি ফুলটা মানে স্যাম্পলের কথা বাদে দিলাম, যদি ফুলও 12টা দেখেন, সে আপনি যা করবেন এটা দেখাও দেখাইলো, এটা দেখাও দেখাইলো, এরকম দেখে দেখে আপনি ঘুরে টুরে চলে আসলেন ফ্লোরে যে কোথাও 13 নম্বরটা ল্যাপটপ ছিল, ওইটা কিন্তু সে ইচ্ছা করে রেকর্ড করে নাই, আপনিও ধরতে পারবেন না। আপনি ধরতে পারেন কোনটা, যেটা সে এক্সট্রা রেকর্ড করেছে। মনে করেন যে এখানে হয়তো বললেন যে কোনটা, ধরেন জয় 7 নামটা, ধরেন 8, 9, 9টা নাই, রাইট। তো ধরেন আপনি বললেন যে এই শিটে বললেন যে এই 9 নম্বরটা দেখাও তো, তখন সে এখানে আর খুঁজে পাচ্ছে না, না, তখন আপনি বলবেন যে তুমি তো ভাই বেশি দেখাইছো, তোমার তো 9 নম্বর ল্যাপটপটা নাই, দেখতে পাচ্ছি না আমি। তো তোমার ল্যাপটপ আসলে 12টা না, ল্যাপটপ 11টা। তুমি ভুলে বা হোয়াট এভার ফট করে হোক তুমি দেখাচ্ছ 12টা, কিন্তু ফিজিক্যালি আছে আসলে 11টা, কারণ 9 নম্বর ল্যাপটপটা খুঁজে পাচ্ছি না। সো অলওয়েজ কোম্পানি যদি বেশি রেকর্ড করে ফেলে, সেটা হচ্ছে আপনি শিট থেকে ফ্লোরে গেলে খুঁজে পাবেন, ওইটা ধরা পড়বে। কিন্তু কোম্পানির আছে বেশি, সে রেকর্ড করছে কম, এটা কিন্তু আপনি শিট থেকে ফ্লোরে গেলে জীবনে পাবেন না। মানে 15টার মধ্যে সে আপনাকে দেখাইছে 10টা, শিটে দেখাইছে 10টা, তো এই 10টা তো আপনি অলওয়েজ পাবেন, কারণ তার আছেই 15টা, 10টা তো আপনি পাবেনই। বাকি যে 5টা তার এক্সট্রা আছে, যেটা সে দেখায় নাই,
অ্যাকাউন্টসে দেখাই নাই, সেটা কিন্তু আপনি শুধু এখান থেকে ওইখানে গিয়ে পাবেন না। বুঝতে পারছেন কনসেপ্টটা? সেটার জন্য আপনাকে ফ্লোর থেকে শিখে আসতে হবে। ওই যে বাকি যে 5টা আছে ওইটা আপনার হয়তো স্যাম্পলে পড়ে গেল, সামনে পড়ে গেল, বললেন যে এটা দেখাও তো, তখন দেখবেন যে ও রেকর্ড করে নাই। তখন বলবেন যে তোমার রেকর্ডিং হচ্ছে আন্ডার স্টেটেড। সো বেসিক্যালি দুইটা মেথড কেন ফলো করি, যাতে মানে কম থাকলেও ধরতে পারি, বেশি থাকলেও ধরতে পারি। তাছাড়া শুধু ফ্লোর শিট থেকে ফ্লোরে গেলে আপনি কম থাকলে ধরতে পারবেন, কিন্তু বেশি থাকলে পারবেন না। আবার শুধু ফ্লোর থেকে শিটে আসলে আপনি হচ্ছে বেশি থাকলে ধরতে পারবেন, কম থাকলে ধরতে পারবেন না। সো দুটো আমরা একসাথে কম্বাইন করে যেন কমও না বেশিও না, এটা হচ্ছে আমরা বলি। এইটাকে বলা হচ্ছে কমপ্লিটনেস। মানে কমপ্লিট বলতে বোঝায় যা হওয়ার কথা তাই, কমও না বেশিও না। সো আমরা যখন এই যে এই ফিজিক্যালি এক্সিস্ট করে কিনা দেখতে যাব, তখন দুইটা কম্বাইন করলেই একটা কাজ হয়ে যাবে, কি দুইটা কাজ একসাথে হয়ে যাবে। একটা হচ্ছে তখন আপনি বলতে পারতেছেন যে এক্সিস্টেন্স ফাইন, ফিজিক্যালি দেখে আসছেন, আর একটা বলতে পারতেছেন যে কমপ্লিট। কমপ্লিট মানে হচ্ছে কমও না বেশিও না। এখন যদি আপনি ফ্লোর টু শিট বা শিট টু ফ্লোর না করতেন, শুধু এমনি দেখে আসতেন শিট থেকে ফ্লোরে, তখন যদি আপনাকে কেউ বলতো যে আপনাকে ল্যাপটপ, কোম্পানি যে ল্যাপটপ 12টা বলতেছে, আপনাকে তো ডকুমেন্ট দিছে, তো আপনি বললেন হ্যাঁ আমাকে একটা শিডিউল দিছে 12টার, তো আপনাকে বললো যে আপনি ফিজিক্যালি ভেরিফাই করে আসছেন, করে আসছি, এক্সিস্টেন্সটা কভার করছেন। এখন যদি বলে আপনাকে কোম্পানি যে 12টা বলতেছে, এখানে যে 15টা ছিল না, সেটা আপনি কি করছেন, ওইটাকে আপনি কিছু করছেন, তখন কিন্তু আপনি আটকে যাবেন, মানে আপনার কমপ্লিটনেস কিন্তু করেন না। কিন্তু আপনি যদি শিট টু ফ্লোর আর ফ্লোর টু শিট লিখে রাখেন, যে আপনি যেগুলো দেখছেন এর মধ্যে কিছু শিট টু ফ্লোর, কিছু ফ্লোর টু শিট করে আসছেন, তখন বলবেন যে হ্যাঁ আমি কমপ্লিটনেস দেখেছি, কমও নাই বেশিও নাই। বাট ইন রিয়েলিটি কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, কারণ আপনার তো স্যাম্পলে পড়ে নাই, কিন্তু আপনি প্রসিডিওরটা পারফর্ম করেছেন। তো আপনি আপনার ব্যাকআপ দেখাতে পারবেন যে আমি কাজটা করেছি, বাট স্যাম্পল আমি তো আর সবগুলো দেখিনি, স্যাম্পলে দেখছি। ফর এক্সাম্পল আপনি যখন ফ্লোর টু শিটে গেছেন, হয়তো ক্লায়েন্ট বলছেন যে আমাকে এটা দেখাও, এই আপ নাম্বারটা দেখাও, ক্লায়েন্ট দেখাতে পারছে। আপনার এই ফ্লোরে আপনি যেগুলো চয়েস করেছেন সেগুলোর মধ্যে 13 নম্বরটা পড়েই নাই, আপনি এটা দেখেনি নেই, সামনে পড়ে নাই, আপনি বাকিগুলো দেখে আসেন, 6 নম্বরটা দেখতে চাইছেন, দেখাইছে। এখন পরে ধরা পড়লো যে 13 নম্বর নামে একটা ল্যাপটপ ছিল, যেটা আপনি ধরতে পারেন নাই অডিটর। বাট আপনি বলতে পারবেন যে আমি ফ্লোর টু শিটে গেছিলাম, বাট ওই 13 নম্বরটা আমি কি সব দেখবো নাকি, আমি তো বলেই দিছি যে আমি স্যাম্পল বেসিসে দেখবো। এটা আপনার এগ্রিমেন্টেই তাই বলা, এনগেজমেন্ট লেটারে। সো আপনি ইউহ্যাভ ব্যাকআপ, বাট আপনার ওই প্রসিডিউরটা পালন করতে হবে যে আমি কিছু শিট টু ফ্লোরে গেছি, ফ্লোর থেকে শিটে আসছি। এটা তো গেল ধরেন এই কমপ্লিটনেসটা আমরা বললাম ফিজিক্যাল অ্যাসেট ভেরিফিকেশনের ক্ষেত্রে এটা চাই। প্রবলেম হচ্ছে রেভিনিউ বা কস্ট, এটার ক্ষেত্রে তো আপনি ফিজিক্যালি নাই, ফ্লোর টু শিট বা শিট টু ফ্লোর দেখতে পারবেন না। তার জন্য হচ্ছে আমাদেরকে বলা হয় কাট অফ টেস্ট, মানে যেই বছরে যে রেভিনিউ সেই বছর রেকর্ড করেছে কিনা, যে বছরের কস্ট সেই বছর রেকর্ড করেছে কিনা। এখন ধরেন একটা কোম্পানি বললো যে আপনি 2023 সালে অডিট করতে গেছেন, 1 জানুয়ারি 2023 থেকে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত হচ্ছে আপনার অডিট স্কোপ। সেখানে আপনার কি করবেন, রেভিনিউ বলবেন যে আমাকে রেভিনিউ ব্রেকডাউন দাও সারা বছরে, দিল, সেখান থেকে স্যাম্পল করলেন, সেগুলো ডকুমেন্ট দেখলেন। বা কস্ট ব্রেকডাউন দিল, স্যাম্পল করলেন, ডকুমেন্ট দেখলেন। দেখেন এই পিরিয়ডের মধ্যে থেকে আপনি কিন্তু কমপ্লিটনেস চেক করতে পারবেন না, মানে এই পিরিয়ডের স্যাম্পল নিয়ে আপনি অ্যাকুরেসি ভ্যালুয়েশন সবই দেখতে পারবেন, কিন্তু কমপ্লিটনেস কেন চেক করতে পারবেন না? কারণ ধরেন কোম্পানি 2023 সালের, ধরেন 2023 সালের একটা রেভিনিউ সে কিন্তু সেল করেছে 2023 সালে, কিন্তু সে রেকর্ড করেছে 2024 সালে ইচ্ছা করে। ধরেন ডিসেম্বরের 27-28 তারিখে সেল করেছিল, সে ইচ্ছা করে রেকর্ড করে নাই, সে চাচ্ছে না দেখাইতে। সে কি করেছে, 2024 সালের জানুয়ারিতে 2 তারিখ বা 1 তারিখে এসে ওটা রেকর্ড করেছে। তো কোম্পানির সিস্টেমে কিন্তু রেকর্ড কোথায়, 2024-এ। আপনি অডিট করতে গেছেন 2000 অডিটের শেষ হওয়ার পরে তো অডিট করতে চায়, কারণ ডিসেম্বরে শেষ হয়ে গেলে আমরা অডিটে যাই নর্মালি ফেব্রুয়ারি, মার্চে বা এপ্রিলে। সো মিন টাইম কোম্পানি ইন্টেনশন হচ্ছে যে এই বছরের সে রেভিনিউ দেখাবে না, এই রেভিনিউটা দেখাবে না। সে তখন 23-এর রেকর্ডই করে নাই, সে 24-এর রেকর্ড করে রেখে দিয়েছে। এখন আপনি যখন 23 সালে অডিট করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল ধরেন কোম্পানি আসলে রেভিনিউ দেখাচ্ছে 100 টাকা, কিন্তু 1 টাকা আসলে 23 সালেই সেল হয়েছিল, কিন্তু সে ইচ্ছা করে রেকর্ড করেছে 24 সালে। যখন আপনি 100 টাকা ব্রেকডাউন চাবেন কোম্পানির কাছে, সে কিন্তু সিস্টেম থেকে ব্রেকডাউন নাও দিবে আপনাকে, সেখানে কি দেখতে পাবেন, 100 টাকা দেখতে পাবেন। তো 100 টাকার পুরোটাও যদি আপনি অডিট করে ফেলেন, সেখান থেকে আপনি বুঝতে পারবেন
কোনটা ধরতে পারবেন? যে কোম্পানি 100 টাকা বলতেছে, 100 টাকার কম নাই, কারণ 100 টাকা দেখতে পাচ্ছেন আপনি ফিজিক্যালি, মানে আপনি যখন ডকুমেন্ট নিচ্ছেন দেখতেছেন ডকুমেন্টে 100 টাকার সাথে ম্যাচ করে। সো কোম্পানি আসলে কম দেখায় নাই, না মানে বেশি দেখায় নাই, ঠিকই দেখাইছে। মানে ইন টার্মস অফ ওভার স্টেটমেন্ট আর কি, যে আপনার ডিরেকশনটা কি, যে আপনি যদি ফুল 100 টাকাও দেখে ফেলেন এবং দেখলেন যে কোম্পানি 100 টাকা রেকর্ড করেছে, সেখান থেকে আপনি কনফার্ম করতে পারবেন যে কোম্পানি বেশি দেখায় নাই। কিন্তু কোম্পানি যে কম দেখায় নাই সেটা কিন্তু আপনি ফুল অডিট করেও টের পাবেন না, কারণ সে একটা 23 সালের রেকর্ড সে করছে 24 সালে, আসলে তো কম দেখাইছে 1 টাকা, হওয়া ছিল 101 টাকা, সে দেখাইছে 1 টাকা। এখন এই 100 টাকার সাথে 100 টাকা তো আপনি যতই অডিট করেন 100 মিলবেই। বা যদি ধরেন একটা ডকুমেন্ট চাইলেন 100 টাকার মধ্যে, সে একটা ডকুমেন্ট দেখাইতে পারলো না, সেখানে আপনার অবজারভেশন কি হবে, যে কোম্পানি বলছে 100 টাকা কিন্তু আসলে সেল করেছে 99 টাকা, মনে করেন ফর এক্সাম্পল, এইটা আপনি খুঁজে পাবেন। কিন্তু 100 টাকা বেশি রেভিনিউ ছিল সেটা কিন্তু আপনি পাবেন না এই 100 টাকার ভিতর থেকে, মানে আউট অফ বক্সে যাইতে হবে। তো তার মানে আমাদের যে অডিট পিরিয়ড 2023 সালে, এর বাইরে গিয়ে আমার কাজ করতে হবে। তো আমাকে কোম্পানিকে বলতে হবে, ভাই আমাকে আপনি জানুয়ারি মাসের প্রথম 1 সপ্তাহ যে রেভিনিউ আপনারা রেকর্ড করেছেন সেটা ব্রেকডাউন দেন। নিলেন, নিয়ে ওইখান থেকে স্যাম্পল বেসিস কিছু ডকুমেন্ট নিলেন। এবার ডকুমেন্ট দেখে দেখলেন যে ইনভয়েসের ডেট হচ্ছে 23শে ডিসেম্বর 2023। তখন আপনি বলবেন, ভাই এই ইনভয়েস তো আপনি জেনারেট করছেন 23 তারিখে 2023 সালে, তাহলে এটাকে আপনি 24-এর রেভিনিউ কেন বলতেছেন? এটা 23-এর রেভিনিউ, তো এটা আপনি 24-এ কেন রেকর্ড করেছেন? ভুল করছেন, আপনি তো 23-এর রেভিনিউ কম দেখাইছেন, এটাকে আপনি 23-এ নিয়ে আসেন। এই যে টেস্টটা এবার কাট অফ টেস্ট, মানে হচ্ছে আপনি কবে অডিট করতেছেন, 1 জানুয়ারি 2023 থেকে 31 ডিসেম্বর 2023, সো আপনার কাট অফ পিরিয়ড হচ্ছে 31 ডিসেম্বর 2023। কাট অফ টেস্টিং মানে হচ্ছে এর বাইরে গিয়ে আপনাকে কিছু কাজ করতে হবে। কাট অফ, এটা হচ্ছে কাট অফ কমপ্লিটনেস। সো আপনি পিরিয়ডের ভিতর থেকে যতই অডিট করেন, অ্যাকুরেসি দেখেন, যাই দেখেন, কমপ্লিটনেস আপনি কখনোই কমপ্লিট কিনা বলতে পারতেছেন না। কারণ আপনি সবসময় বলতে পারবেন যে কোম্পানি বেশি দেখায় নাই, সেটা বলতে পারবেন যে আমাকে যা দিয়েছে তাই আছে। কিন্তু কোম্পানি যে কম দেখায় নাই, এটা কিন্তু আপনি কাট অফ টেস্ট ছাড়া বলতে পারবেন না। যে কোম্পানি হওয়া ছিল 101 টাকা, দেখাইছে হচ্ছে 100 টাকা, এইটা বলতে গেলে আপনাকে অবশ্যই পরবর্তী বছরের নিয়ে কাজ করতে। বুঝতে পারছেন ঘটনাটা? কোন কনফিউশন, মানে কঠিন লাগতেছে কথা বলে? এটা একটু কঠিন লাগলো। আচ্ছা, তাহলে আরেকবার বলি যতক্ষণ পর্যন্ত সহজ না হয়। নূর, আপনি আমার সাথে কথা বলেন। ধরেন ধরেন আমার একটা কোম্পানি আছে, মনে করেন আপনি অডিট করতে আসছেন, আপনি জাস্ট প্র্যাকটিক্যাল চিন্তা করেন, আপনি নিজে বুঝতে পারবেন, আর সাথে অন্যরাও একটু শুনেন। ধরেন আপনি আমার আমার কোম্পানি অডিট করতে আসছেন, আমি বলতেছি আমার এই কোম্পানি এই বছর 100 টাকা রেভিনিউ, 100টা ট্রানজাকশন হয়েছে ধরেন, ঠিক আছে, মানে প্রত্যেকটা ট্রানজাকশনের ভ্যালু কত, 1 টাকা করে, তাহলে আমার টোটাল রেভিনিউ কত, 100 টাকা। আপনি অডিটর হিসেবে আমাকে বলবেন যে আমাকে এই 100 টাকার যে রেভিনিউ আছে এটা ব্রেকডাউন দেন। তো আমি তখন দেখাইলাম, আপনাকে একটা ব্রেকডাউন দিলাম, প্রিন্ট আউট দিলাম অথবা এক্সেল পাঠাইলাম, যেখানে 100টা ট্রানজাকশন আছে, প্রত্যেকটা ট্রানজাকশন ভ্যালু হচ্ছে 1 টাকা করে। এবার আপনি অডিটর হিসেবে কি করবেন, এই 100টা ট্রানজাকশন দেখবেন না, দেখবেন আপনি হয়তো ধরেন ফর এক্সাম্পল 50টা দেখবেন মনে করেন। তো আপনি স্যাম্পল 50টা নিলেন, নিয়ে আমাকে বললেন যে এই ডকুমেন্ট গুলো আপনি দেন। তো আমি ধরেন ওই 50 টাকার সব ডকুমেন্ট দিলাম আপনাকে। বা ধরেন আপনি স্যাম্পল কথা বাদই দেন, আপনি পুরো এই 100টাই ধরেন আমার কাছে ডকুমেন্ট চাইলেন, আমি আপনাকে ডকুমেন্ট দিলাম এবং দেখলেন যে ম্যাচ করে, সো দেয়ার ইজ নো প্রবলেম। এবার ধরেন আপনি আমার কাছে 100 টাকা চাইছেন, যেটা আমি বলছি যে 100 টাকা রেভিনিউ, 100টা ট্রানজাকশন, আসলে আমি ইচ্ছা করে একটা ট্রানজাকশন বেশি দেখাইছি, আসলে আমার ট্রানজাকশন ছিল 99টা, মানে আমার আসলে ফিজিক্যালি ডকুমেন্ট আছে 99টা, কিন্তু আমি ইচ্ছা করে একটা এন্ট্রি বেশি দিয়ে রাখছি, ইচ্ছা করে আমি রেভিনিউ 1 টাকা বেশি দেখাইছি। বুঝতে পারছেন? 99 টাকা রেভিনিউ হওয়া উচিত ছিল, আমি বলতেছি 100 টাকা। তো সেটা কিন্তু আপনি ধরতে পারবেন কিভাবে, যখনই আমাকে আমার কাছে আপনি পুরো 100টা ডকুমেন্টই চাচ্ছেন, তো আমি তখন বলবো, ভাই আমি তো এই এই 99টাই দিতে পারতেছি, আরটা তো নাই আমার কাছে। তো আপনি তখন ধরতে পারতেছেন যে আমি যে 100 বলতেছি আসলে বেশি বলছি, হওয়া উচিত কত, 99, রাইট? এটা কিন্তু ধরতে পারতেছেন। কিন্তু এখন আপনি আমাকে বলেন তো, যে আপনি যখন আমার 23 সালের রেভিনিউ চাইছেন, আমি 100 টাকা বলছি,
100টা ডকুমেন্ট দিছি আপনাকে, ব্রেকডাউন দিছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার রেভিনিউ ছিল 101 টাকা। আমি 1 টাকা দেখাইনি। আমি 1 টাকা 2024 সালের সিস্টেমে রেকর্ড করছি। আমি আমি বলছি আমার 23 সালের রেভিনিউ 100 টাকা, কিন্তু 23 সালের ডিসেম্বরে আমি আরেকটা সেল করছিলাম 1 টাকা, যেটা আমি 23-এ রেকর্ড করি নাই। আমি রেকর্ড করছি ইচ্ছা করে পরের বছর গিয়ে। তো আমি 23-এ কত দেখাইছি আপনাকে? 100 টাকায় দেখাইছি। আপনি যখন আমার কাছে ব্রেকডাউন চাচ্ছেন, আমার সিস্টেমে কিন্তু 100টাই আছে, কারণ 23-এর সিস্টেমে যখন আপনি প্রিন্ট আউট দিবেন তখন 23 সালে সিলেক্ট করে দিবেন, রাইট? 23 সাল সিলেক্ট করে দিলে ওই 100টাই আসবে, ওই একটা আর আসবে না। তো ওই একটা যে আসলে এই 23 সালের সেল ছিল, সেটা কি আপনি ওই 100টা ব্রেকডাউন থেকে পাবেন? পাবেন না। না, এক্ষেত্রে তো পাবো না। তাহলে আপনি কি করতে হবে? আপনার তখন সন্দেহ করতে হবে যে এমন কোন রেভিনিউ থাকতে পারে যেটা আমি ইচ্ছা করে পরের বছর রেকর্ড করছি। তো আপনি আমাকে বললেন কি যে আপনি আমাকে জানুয়ারি 2024-এর যে সেল গুলো আপনি করেছেন সিস্টেমে রেকর্ড করা আছে ওগুলো দেন। এগুলো নিলেন, আপনি নিয়ে বললেন যে এবার এখান থেকে আমাকে এই ডকুমেন্ট গুলো দেন। তখন ধরেন একটা ডকুমেন্ট দিলাম, সেই ডকুমেন্ট দেখে আপনি দেখলেন যে এই সেলটা আসলে হয়েছিল 2023 সালে, কারণ ইনভয়েসে লেখা আছে 2023 সালের ধরেন 25শে ডিসেম্বর। তখন আপনি আমাকে বলতে পারবেন যে আপনার তো রেভিনিউ 100 টাকা না, আপনার আসলে 23 সালের রেভিনিউ হওয়া উচিত ছিল 101 টাকা, কারণ এই 1 টাকা আপনি 24-এ কেন রেকর্ড করছেন? এটা তো হওয়া উচিত ছিল আসলে 23-এ রেকর্ড করা। আপনি এখন সিস্টেম থেকে এটা ডিলিট করেন, 24 থেকে ডিলিট করে আপনি 23-এ গিয়ে এন্ট্রি দেন। এটা আপনি বলতে পারছেন হচ্ছে আপনার পিরিয়ডের বাইরে গিয়ে ডকুমেন্ট চাইলে, রাইট? এটা হচ্ছে কাট অফ টেস্টিং আর কি। যেমন কাট অফ হচ্ছে 31 ডিসেম্বর 2023, আমি এর বাইরেও কিছু ডকুমেন্ট নিয়ে চেক করবো যে আসলে 24 সালে যেটা বলতেছে এটা 24-এরই নাকি 23-এর। বুঝতে পারছি। ওকে, আর কোন কোশ্চেন আছে? এই পাঁচটা নিয়ে আমরা কিন্তু সিভপ মানে সিভপ সিইএ বিও এখন হচ্ছে পি দেখবো, প্রেজেন্টেশন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ সোনিয়া। স্যার এই ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে আমাদের 101 টাকা রেভিনিউ হওয়ার কথা ছিল কিন্তু দেখিয়েছে 100 টাকা, তখন রাইট, আমরা যখন বলবো যে তখন বলার পরে কি ওনারা 100 টাকা দেখাবে নাকি 101 টাকাই দেখাবে? অবশ্যই 101 টাকা, 1 টাকা দেখাবে, কারণ 1 টাকা অবজারভেশন। আপনি তো তাকে আপনি ধরেই ফেলছেন যে এই 1 টাকা সে ইচ্ছা করে অথবা ভুলেই হোক হোয়াট এভার সে 2024-এ দেখাচ্ছে, আসলে তো রেভিনিউ 2023-এর। তো আপনি তখন তাকে বলবেন যে তুমি সিস্টেমে গিয়ে 24-এর এন্ট্রি ডিলিট করো, করে এই এন্ট্রিটা 23-এ দাও। যদি স্যার আপনার এক্ষেত্রে কথা না শুনে, তাহলে আপনি কি করার আছে? ওই যে আমরা আগে ক্লাসে বলছি যে আপনার অবজারভেশন হিসেবে রেখে দেবেন 1 টাকা। যদি ম্যাটেরিয়াল হয় তাহলে আপনি অডিট কোয়ালিফাইড। আর এক্ষেত্রে যখন 1 টাকা বেশি দেখাবে তখন তো এটা 2022 সালে ছিল কিন্তু ওইটা 2023-এ দেখানো হয়েছে সেম হ্যাঁ, ভাবে। তো হ্যাঁ, ওই এরকম ক্ষেত্রে হতে পারে, এরকম হতে পারে, তখন তো আপনি বুঝতে পারবেন। ওই যে তখন তখন কিন্তু 2023 সালে যে আপনি ডকুমেন্ট গুলো নিছেন সেখান থেকে বুঝতে পারবেন। ওই ডকুমেন্ট গুলো চেক করলে আপনি দেখবেন যে এখানে তো একটা 22 সালের ইনভয়েস এসে বসে আছে। তখন বলবেন যে এটা তো ভাই 2023-এর, 22-এর, 23-এর না, আপনি তো 2022 ভুল করছেন। তখন ঝামেলাটা হয়। তো এটা বেসিক্যালি রিজলভ হওয়ার কথা আগের বছরই, কারণ আপনি যেমন 23-এ বসে 2024 সালটা দেখে ফেলতেছেন, ঠিক তেমনি 2022-এ বসে কিন্তু 23-টা দেখে ফেলা উচিত ছিল। তারা কিন্তু ওটা ধরা পড়তো 22-এ, ঠিক না? জি স্যার, জি কিন্তু স্যার। 22-এ কোনো কারণে ধরা পড়ে নাই। তাহলে এখন আপনার কি করা উচিত? যেহেতু 23-এ এসে আপনি ওই যে বললাম এখানে লুকাডো প্যালেসে কি লুকাডো প্যালেসে এমন ভাবে পড়ে গেছে যেটা দিন শেষে আসলে লুকাইতে পারে না, কোন এক সময় ধরা পড়ে। আর স্যাম্পলে না পড়লে ধরা পড়েও না, এগুলো অনেক ইয়ে আছে। এনিওয়ে, সো এখন আপনার করণীয় হচ্ছে রিস্টেটমেন্ট বলে এটাকে। 2022 সালের যে তারা রেভিনিউ দেখাইছিল সেটাকে সরি বলে নতুন করে করতে হবে। মানে দেখবেন যে একটা কোম্পানিতে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানায় তখন 2 বছরের ইনফরমেশন থাকে অলওয়েজ কম্পারেটিভের জন্য। আপনি যখন 23 সালে অডিট করতে যাবেন তখন বাম পাশে থাকবে 2022, অথবা বাম পাশে থাকবে 23, ডান পাশে থাকবে 22, 2022-এর। তো এই প্রত্যেকটা নাম্বারে কিন্তু দুই বছর থাকে। তো যখন 2022-এ তারা অডিট রিপোর্ট ইস্যু করেছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তখন 2022-এ যে নাম্বারটা দেখিয়েছিল রেভিনিউ সেটা আন্ডারস্টেটেড ছিল 1 টাকা। তো এবার যখন আপনি অডিট রিপোর্ট সাইন করবেন সেখানে 2022 সালের নাম্বার তো আছে, যদি ভুল নাম্বার, যদি আপনি আগের নাম্বারটা নেন ভুল থাকবে। তো আপনি তাকে এবার রিস্টেট করাবেন, উপরে লেখা থাকবে রিস্টেটেড। তো যারা 2022 সালে এই নাম্বারটা দেখে ফেলছে
23 সালে এসে যখন দেখবে তখন দেখবে ও 2022 সালে তো ভুল করছিল। এখন ওটা আবার ডিপেন্ড করে ম্যাটেরিয়ালিটির উপরে। আপনি চাইলে এটাও কোয়ালিফাই করতে পারেন, যদি ম্যাটেরিয়াল হয় তাহলে রিপোর্ট কোয়ালিফাইড, আর যদি ম্যাটেরিয়াল না হয় কোম্পানি আসলে ঠিকই করবে না। তো রিস্টেটেড বলে দিলেন এবং ওই কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়ে দিলেন যেটা রিস্টেট করা হয়েছে। 2023 সালে ভুল ছিল, 2022 সালে ভুল ছিল। ভেরি গুড কোশ্চেন সোনিয়া। সো এটা প্র্যাকটিক্যাল হয় অনেক সময়, বাট খুব কম কেস। স্পেশালি একই অডিটর যদি হয় নর্মালি, খুব ইন্টারেস্টিং জিনিস। ধরেন আপনি একটা কোম্পানি অডিট করতেছেন, 2022 করছেন, 2023 করছেন। এবার 2023 এসে দেখছেন যে এরকম একটা ঝামেলা আছে, 2022 আসা ছিল, তখন নর্মালি অডিটররাই চুপ থাকে আর কি। কারণ আপনি যখন বলবেন যে ভাই এটা 2022 ছিল, তখন আপনাকে ওই ক্লায়েন্টই বলবে যে আপনি ঘোড়া ডিম অডিট করছেন 2022। তখন একটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়। তো ওই সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ঠিক আছে, 22 হয়তো 1 টাকা কম আছে, 23 1 টাকা বেশি আছে, দুইটা মানে ঠিক আছে, তখন অডিটররা একটু একটু ট্রাই করে যে এটা রিস্টেট না করা। কিন্তু নর্মালি যেটা হয়, যখন নতুন অডিট কেউ নেয়, ধরেন 2022 সালে করছে ধরেন একাশেম, 2023 সালে করতেছে এক নাবিন আপ্রাণ ট্রাই করবে 2022 ভুল ধরা, রিস্টেট করা। ও বোঝাবে যে এই কাশেম ঘোড়া ডিম অডিট করছে। এটা হচ্ছে আসলে একটা মেন্টাল গেম আর কি, বলে রাখলাম। তো যখন কোনো কোম্পানি নতুন অডিট করে অডিটররা, তখন তারা খুব আগের বছর না কনসার্ন থাকে। বাট একই অডিটর যদি হয়, পরপর বছরগুলো অডিট করে যাচ্ছে, তখন আগের এটা যদি ভুল ধরাও পড়ে, হঠাৎ করে চোখের সামনে আসে, সেটা চেষ্টা করে যে মিনিমাইজ করতে। রিয়েল ফ্যাক্টর বললাম আর কি। হ্যাঁ, লাস্ট ওয়ান হচ্ছে প্রেজেন্টেশন। এটা খুব ইজি, ওই যে বললাম যে কি কি প্রেজেন্ট করা হচ্ছে সেগুলো করছে কিনা। যেটা নন কারেন্ট আসা হচ্ছে ফিক্স, নন কারেন্ট রাখছে কিনা, কারেন্টের একটা ঝামেলা আছে। সো কারেন্টে রাখলে কি ঝামেলা, ইনিশিয়ালি মনে হয় যে কোনো ঝামেলা নাই, বাট এটা একটু কমপ্লেক্স। আমি নেক্সট ডেতে এটা আলাপ করবো যে কারেন্ট নন কারেন্টে থাকলে ওটা ইমপ্লিকেশন থাকে। যদিও মনে হচ্ছে যে অ্যাসেটই আছে, কিন্তু কারেন্ট নন কারেন্টের আবার আলাদা ট্রিটমেন্ট হয়, যেগুলো ওই যে স্পেশালি ধরেন ফিক্সড অ্যাসেটের সমস্যা নেই, কিন্তু রিসিভেবল পেয়েবলের আলাদা ভ্যালুয়েশন করতে হয়, ডিসকাউন্টিং করতে হয়। এটা আমরা পরে বুঝাবো নেক্সট ক্লাসে। আপাতত এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, ডিসক্লোজার, যা যা আসা হচ্ছে সেগুলো আসছে কিনা। এইটা আপনি যখন করে ফেললেন, দেখলেন যে অ্যাকাউন্ট যেগুলো আসছে, দেন নাও ইউ ক্যান সে ফিক্সড অ্যাসেট অডিট শেষ। দেন এই সেম জিনিসটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে বাকিগুলোর জন্য। বুঝতে পেরেছেন? সো আমি আজকে আর কন্টিনিউ করবো না, যেহেতু বাজেট সাবমিশন চলছে। আমি জাস্ট একটা জিনিস আপনাকে দেখাই তারপর ফিরে দিব, সেটা হচ্ছে আহ কোথায় আছে একটু দেখি দাও। আচ্ছা স্যার, এই, শুনতে স্যার শুনতে স্যার মনে করেন হুম, 22 সালে 101টা ইয়া হইলো, তো সেই ক্ষেত্রে 100টা দেখাইলো, রাইট। আর একটা পরের বছর দিল। তো মানে 23 সালে আবার 90টা হইলো, কিন্তু ওই একটা ছিল, তো এই নিয়ে 100টা দেখাইলো, রাইট রাইট বললো যে ভেরি গুড, 100টাই হয়েছে। ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড, আই গট ইউর পয়েন্ট। তো সেই ক্ষেত্রে দেখেন, সেই- আমাদের হ্যাঁ ইন্টারেস্টিং, ভালো ভালো জিনিস বলছেন। সেই ক্ষেত্রে শুধু 2023 সাল ইজ ফাইন, ওভারঅল ফাইন। কিন্তু 2022 কিন্তু রিস্ট্রিক্ট করতেই হচ্ছে আপনাকে, কারণ 22 ঠিক নাই, আবার 24 ঠিক নাই। কেমনে বলেন? এটা এটা কি মানে তাহলে 22-এ গিয়ে আবার ঠিক করবে এটা, না ওটা হ্যাঁ, 22 ঠিক ধরতে করতে পারবে? হবে, 22 ঠিক করতে হবে, 24 ঠিক করতে হবে। 23 হচ্ছে আপনার মনে হচ্ছে যে ওভারঅল ঠিক আছে, তো 23 ইজ ফাইন, দ্যাট ইজ ফাইন। ধরেন জিনিসটা কি হয়েছে, আপনি বলতেছেন যে ধরেন 23 আর ধরা পড়লো না, যেহেতু 100 100, বলছে 100টাই আছে। হ্যাঁ ওটাই বলতেছি। কিভাবে হইতে পারে যে ধরেন 23-এ 100 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু সে 2022 সাল থেকে এটা ঢুকছে 1 টাকা, আবার 23 থেকে 1 টাকা বের হয়েছে, ঠিক না? তো জি 101 মাইনাস 1 আবার 100তেই আসছে। কিন্তু আপনার দুইটা জিনিস ধরা পড়ছে কিন্তু অলরেডি, যে একটা 22 সালের আছে, একটা 24 সালের আছে, রাইট? জি, তো আপনি এখন কি করবেন? 23-এর ওভারঅল 100 টাকা ঠিক আছে, কিন্তু 22 আর 24 কি ঠিক আছে? 22 আর 24টা ঠিক নেই। এক্স্যাক্টলি। সো আপনার কাজ হচ্ছে 22টাকে 22-এ পাঠিয়ে দেন, 24টাকে 24 পাঠিয়ে দেন। যেহেতু 24 এখন অডিট হয় নাই, 24 নিয়ে কিছুই বলেন না, 24 চলে গেছে। আপনার অডিট হচ্ছে 23-এর, 23 ঠিক আছে, কারণ 23-এ 100 টাকাই আছে, কিন্তু 22 ঠিক নেই। 22 আর 24-এর মধ্যে গ্যাঞ্জাম লাগছে। মানে 23 হচ্ছে ইন্ট্যাক্ট আছে, বিকজ একটা ইন হয়েছে, একটা আউট হয়েছে, বাট ওই দুইটা বছর কিন্তু পার্টিকুলার ইম্প্যাক্টেড।
তো যেহেতু 24 এখন অডিট হয় নাই এবং ওটা কোনো প্রবলেম হবে না, বাট 22 যে ঝামেলা হয়েছে সেটা কিন্তু রিস্টেটেড, সেটা ঠিক করতে হবে। ভেরি গুড কোশ্চেন, নো, ভেরি ক্লেভার কোশ্চেন, থ্যাংক ইউ, গুড কোশ্চেন। আচ্ছা, আমরা চ্যাপ্টার 13 জাস্ট দেখবো আজকে 1 মিনিটে। কেন দেখাচ্ছি, আপনারা বাসায় পড়লে বুঝতে পারেন যে আজকে এতক্ষণ যে পেশাল পারলাম আর কি, এগুলো কিন্তু খুব রিলেভেন্ট এবং খুবই, এখন আপনারা দেখলেই বুঝবেন যে খুব ইজি জিনিস সেগুলো। এবং এটা মাথায় রাখেন, কিন্তু এই 6টা চেকলিস্ট হচ্ছে আপনার সারা জীবন যখন অডিটে আসবেন এটা লাগবে। এটা হচ্ছে আপনার বাইবেল, এর বাইরে আসলে কিছু নেই। But এটা না জানার সমস্যা। অনেকে ভাবে যে শুধু ওই ব্রেকডাউন নিলাম, এটা রিলেটেড যে ডকুমেন্ট নিলাম, অডিট শেষ, আসলে আবার এটা শুরুই এটা, ওটার জন্য রেকর্ডিং স্ট্যান্ডার্ড লাগে। এই দেখেন বেসিক্যালি চ্যাপ্টার 13 এই যে সাবস্টেন্টিভ প্রসিডিউর যেটা আমরা বললাম, টিওডি। এবার তো নন কারেন্ট অ্যাসেট প্রথমে বলছে কিন্তু। সো নন কারেন্ট অ্যাসেটে কি কি করতে হয়, এখানে দেখবেন যে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটের মেজর রিস্ক গুলো বলছে কি বলতে, দ্য কোম্পানি নট অ্যাকচুয়ালি ওনিং দ্যাট অ্যাসেট। এই যে এখানে কিন্তু রাইট এন্ড অবলিগেশন লিখে দিয়েছে। তো আমরা কি করতে দেখেন, এই যেটা এটার কথা হচ্ছে রাইট ওনারশিপ। তো এটার জন্য কিন্তু আপনার এই পুরোটা এখন জাস্ট দেখলে বুঝবেন যে আসলে কি বোঝাইতে চাচ্ছে। এখানে সে বোঝাইতে চাচ্ছে যে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট মানে ফিক্সড অ্যাসেট আর কি, এখানে কি কি রিস্ক থাকে। আপনার রাতে কিছু পড়া দরকার আছে, দরকার নেই। আপনি বলবেন যে অবলিগেশন রাইট, রাইট ঠিক নাই, রাইট মানে হচ্ছে যে ওনারশিপ, এক্সিস্টেন্স ঠিক নাই, কমপ্লিটনেস ঠিক নাই, ভ্যালুয়েশন ঠিক নাই, ভ্যালুয়েশন অনেকগুলি আছে, প্রেজেন্টেশন ঠিক নাই, দ্যাটস ইট। এগুলোর জন্য আমার অডিট কি কি পারফর্ম করতে হয়, এই যে অডিট প্রসিডিউর টু বি পারফর্ম, এই যে আমি কথাগুলো বললাম এতক্ষণ, এইগুলোই বলা আছে একদম হুবহু, বা এর সাথে অনেক আমরা বেশি বলছি আসলে। নেক্সট ক্লাসে আমি যেটা করবো আইসিবি তে, মানে এই চ্যাপ্টারগুলো দেখবো, আরো কিছু আরো ইন্টারেস্টিং টপিক আছে, সেগুলো হচ্ছে আমরা গো থ্রু করবো, করে হয়তো প্রথম হাফ অ্যান আওয়ারে শেষ হয়ে যাবে, দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 11 এ মুভ করবো। বিফোর দ্যাট নেক্সট ক্লাসে আমি আপনার সাথে দুটো ডকুমেন্ট শেয়ার করবো, একটু মনে করে দিয়ে। সেটা হচ্ছে অনেক আগে, আমি তো ফার্ম ছেড়েছি কত বছর, 2018-তে, 6 বছর। তার আগে আইসিবি তে একটা খুব ভালো কাজ হয়েছে, যে ডামি ওয়ার্কিং পেপার, মানে ধরেন যারা একটা যে কোনো একটা কোম্পানিকে পিক করবেন যেটা লিস্টেড, এই কোম্পানি অডিট করতে গেলে আসলে কি কি লাগে, এপিএম নামে অডিট 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 প্র্যাকটিস ম্যানুয়াল নামে একটা ম্যানুয়াল আছে আইসিবি তে। তো সেখানে ধরেন জাস্ট ডামি ডামি একটা অডিট করতেছেন আপনি। তো আমরা এই 4টা ফার্ম মিলে এই কাজটা করেছিলাম। আমাদের ফার্ম থেকে, কেপিএমজি থেকে আমি ছিলাম, ওটা কি ছিল, আহ, হোসেন ফরাদ থেকে একজন ছিল, স্নেহাশিস মাহমুদ থেকে একজন ছিল, আর একজন ছিল হচ্ছে হাওলাদার রেঞ্জ থেকে। হাওলাদার রেঞ্জের আপনারা তো চিনবেন না যেহেতু ফার্মে নাই এখন, আসেন নাই। তো এরা মিলে 2 বছর ধরে আমরা একটা কাজ করেছিলাম, এই প্রত্যেকটা ডকুমেন্টেড, মানে ধরেন একটা অডিট কিভাবে হওয়া উচিত। তো এটার সফটওয়্যার আমার কাছে আছে যেটা খুব রিলেভেন্ট, আপনাদের সাথে শেয়ার করবো, সো ইট উইল হেল্প। এই যে এগুলো আসলে কি কি কোর্স, কি কি করা লাগে না করা লাগে, এভরি ডিটেলস ইউ উইল হ্যাভ নেক্সট ক্লাসে, ঠিক আছে? আমি দেখাই দিয়ে আপনাদের মেইল করে দিব। সো আজকে একটু ছেড়ে দিচ্ছি, আমি একটু বিজি আছি, আমাদের বাজেট সাবমিশন চলছে। সো নেক্সট ক্লাসে দেখা হবে, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।